হুম। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে 7th এসএলএসটির 9-10 সেকশনে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের ইন্টারভিউ আমি দিয়েছি। তো আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল পুরোটাই বলবো। এবং যেদিন ইন্টারভিউর লিস্ট পাবলিশ হলো মাদ্রাসার ওয়েবসাইটে, সেখান থেকে আরম্ভ করে আমি ইন্টারভিউ দিতে গেলাম তখন কি হয়েছে, এবং ইন্টারভিউ দিয়ে বেরোনো অবধি, মানে ইন্টারভিউ দিয়ে গেট থেকে বেরোনো অবধি আমি যা যা এক্সপিরিয়েন্স পেয়েছি পুরোটাই বলবো। এছাড়াও আমি কিভাবে মাদ্রাসার রিটিনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এটা একটা বড় গল্প। এটা একদিনে বলা পসিবল নয়। তোমাদের যদি প্রয়োজন হয়, ওটা আমি অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু কমপ্লিটলি মাদ্রাসা সার্ভিস কমিশনের 9-10 সেকশনের ম্যাথামেটিক্সের ইন্টারভিউ নিয়ে। ঠিক আছে? তো প্রথমেই বলি, ইন্টারভিউর লিস্ট পাবলিশ হয়েছিল 21শে ডিসেম্বর 2024। ঠিক আছে? এই দিন লিস্ট এলো। এবার যখন লিস্ট বেরোলো, লিস্ট একটা পিডিএফ এর মাধ্যমে দিয়েছিল। সেখানে সমস্ত সাবজেক্টের রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়া ছিল প্রত্যেকটা ক্যান্ডিডেটের। ঠিক আছে? এবার এই পিডিএফ একটা প্রবলেম ছিল। বিভিন্ন পিডিএফ এ কি হয়, আমরা সার্চ করি, রোল নাম্বার দিয়ে পেয়ে যাই, তখন সার্চ করলে রেজাল্ট পেয়ে যাই, বিভিন্ন রেজাল্ট দেখায় সার্চ করার পর। কিন্তু এই যে পিডিএফটা বানানো হয়েছিল, এটা স্ক্যান্ড ফরম্যাটে ছিল। যার ফলে স্ক্যান করার পর যদি পিডিএফ বানানো হয়, তখন তুমি সার্চে ক্লিক করলে আর কিছু দেখতে পাবে না। প্রথম প্রবলেম আমি এটা ফেস করেছিলাম। যেদিন লিস্ট বেরোলো, আমি যথারীতি আমার রোল নাম্বারটা সার্চ বলে যে অপশনটা আছে ওখানে দিয়েছি, পুট করলাম। দেখছি লেখা দেখাচ্ছে ওখানে কি, নো রেজাল্ট ফাউন্ড, মানে এই রোল নাম্বারটা এই লিস্টে নেই। আমি তো চিন্তায় পড়ে গেছি, তাহলে কি লিস্টে আমার নাম নেই? এবার অনেকেই তখন দেখতে পাচ্ছে না। আমার আরো কয়েকটা বন্ধু, তারাও একই কথা বলছে, দেখা যাচ্ছে না। তারপর অনেকক্ষণ দেখার পর ব্যাপারটা বোঝা গেল যে এটা কিন্তু স্ক্যান করে বানানো হয়েছে। মানে ওই সার্চ করলে কিছু দেখা যাবে না, ম্যানুয়ালি স্ক্রল করে করে যেতে হবে পিডিএফটা, দিয়ে ওখানে দেখা যাবে। তারপর ফাইনালি আমি দেখতে পেলাম, হ্যাঁ, আমার রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি আছে ওখানে। তাও ওটা আমি মানে বিশ্বাস করতে পারিনি যে ওটা আমারই কিনা। আমি এটা ভেরিফাই করানোর জন্য আরো 3-4 জনকে পাঠালাম, নিজে অনেকবার চেক করলাম। তারা বলছে হ্যাঁ এটা তোরই। আর তারপর আমার মনে হলো যে হ্যাঁ এটা আমারই। হুম। যাই হোক, এটা হলো। এর পরবর্তী কাজ কি, যেই লিস্ট দিয়ে দিল, তখনই বোধহয় একটা নোটিশ দিয়ে দিল যে মাদ্রাসার ইন্টারভিউ এই ডেট থেকে এই ডেটের মধ্যে হবে। আর খুব জলদি মানে কল লেটার ডাউনলোড করা যাবে, এই রিলেটেড একটা নোটিশ দিয়েছিল। তো আমি বুঝতে পেরে গেলাম যে আর খুব বেশি টাইম নেই। ধরে নিয়েছিলাম যে ইন্টারভিউটা হয়েছে 6 তারিখ থেকে 15 তারিখ অবধি, 6ই জানুয়ারি 2025 থেকে 15ই জানুয়ারি 2025, এর মধ্যে হয়েছে। বিভিন্ন সাবজেক্ট ছিল, অনেকগুলো সাবজেক্ট ছিল। তো এতদিন ধরে ইন্টারভিউ হয়েছে, আমি ধরে নিয়েছিলাম যে আমাদের সাবজেক্টে যদি প্রথম দিনে পড়ে, তাহলে আমার কাছে আর কতদিন টাইম আছে। এই দিন রেজাল্ট বেরিয়েছে। ঠিক আছে? তার মানে মোটামুটি 15 দিন মতো টাইম একটা অ্যাপ্রক্সিমেটলি পাওয়া যাবে, এটা আমি ধরে নিয়েছিলাম। এই মতো এগোচ্ছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথমেই যেটা অনেকের ডাউট হয় যে রিটিনের তো একটা সিলেবাস আছে, আমরা সেই সিলেবাস ধরে পড়তে পারি। যেমন ম্যাথামেটিক্স এর রিটিন এক্সামের আগে একটা সিলেবাস দিয়ে দিয়েছিল, 90 নম্বরের পরীক্ষা হবে, এই এই টপিক থাকছে। কিন্তু ইন্টারভিউর কোনো স্পেসিফিক সিলেবাস হয় না। ঠিক আছে? তাহলে কি করা যেতে পারে? আমি যেহেতু একটা টিচিং এক্সাম দিচ্ছি, এটা একটা টিচিং এক্সাম, তাহলে ইন্টারভিউ যদি হয় কি কি পসিবিলিটি আছে, এটা আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। এটার জন্য আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা আরম্ভ করলাম। ওখানে এর আগে যে সমস্ত টিচার বিভিন্ন স্কুল সার্ভিসের এক্সাম দিয়েছেন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম দিয়েছেন, তাদের অভিজ্ঞতাগুলো দেখলাম। দেখে একটা আইডিয়া পেলাম যে ইন্টারভিউর জন্য মেনলি নিজের সাবজেক্ট তৈরি করতে হবে ভালোভাবে।
আর টিচিং মেথোডোলজি বা পেডাগোগি, যেটা দিয়ে আমরা বিভিন্ন ক্লাসরুম ম্যানেজমেন্টের কোশ্চেনগুলো মানে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, তো ওটা জানতে হবে। তার মানে ক্লাসরুম ম্যানেজমেন্ট বা বিভিন্ন সিচুয়েশন তোমার সামনে তুলে দেবে, ওটা তোমায় ডিল করতে হবে তখন। আর আর কি দরকার, নিজের সম্পর্কে খুব ভালোভাবে জেনে যেতে হবে। মানে আমি যে জেলায় আছি, যে রাজ্যে বাস করছি, হ্যাঁ, মানে আমার সারাউন্ডিংসে কি কি হচ্ছে মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে। তাহলে এইগুলো আমাকে তৈরি করতে হবে, এটা আমি বুঝে গিয়েছিলাম। এবং যেহেতু মাদ্রাসা বোর্ডের ইন্টারভিউ দিতে যাচ্ছি, মাদ্রাসা নিয়ে সমস্ত কিছু জেনে যেতে হবে। কতগুলো মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গে, কি কি টাইপের মাদ্রাসা হয়, তাদের বিভিন্ন নাম, হ্যাঁ, তারপর মাদ্রাসার প্রেসিডেন্ট কে, মাদ্রাসার সেক্রেটারি কে, এই সমস্ত ব্যাপারগুলো আমি গুগল থেকে সার্চ করা আরম্ভ করলাম। এবং এইভাবে ধীরে ধীরে কাজটা এগোতে থাকে। হুম। এবার কি ব্যাপারটা হচ্ছে যে ডেমো, যেহেতু ইউটিউবে আমি দেখেছিলাম অনেক টিচার বলছিলেন যে ডেমোর একটা ব্যাপার থাকে, ডেমো একটা প্র্যাকটিস করে গেলে ভালো হয়। যদি ডেমো দিতে বলে তখন যেন ডেমো দিতে পারি। তো এই জন্য আমি ডেমোর টপিক তৈরি করেছিলাম। যেহেতু 9-10 এর এক্সাম হচ্ছে, 9-10 সেকশনের, তার মানে আমি স্কুলে ক্লাস 9 এবং 10 পড়ানোর জন্য যাচ্ছি। তাহলে ক্লাস 9 এবং 10 এর আমি কতগুলো টপিক তৈরি করলাম। প্রথম কাজ হলো আমার ক্লাস 9 এবং 10 এর টেক্সট বইগুলো কালেক্ট করা, ওটা আমি কালেক্ট করেছিলাম। তারপর ক্লাস 9 থেকে দুটো টপিক আমি তৈরি করলাম, একটা হচ্ছে লগারিদম আর একটা হচ্ছে পলিনোমিয়াল, এটা ক্লাস 9-এ ছিল। আর ক্লাস 10 থেকে আমি দুটো টপিক রেডি করলাম, একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন আর একটা হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, মোটামুটি ডেমোর জন্য এই চারটে টপিক আমি তৈরি করেছিলাম। অনেক সময় কি হয়, ডেমোর ক্ষেত্রে ধরো আমি একটা টপিক তৈরি করলাম, তখন হয়তো ওনারা বলতে পারেন যে এটা ছাড়া আর কোনো টপিক এই মুহূর্তে বলতে পারবে, তাহলে সেই জন্য আমি আর একটা ব্যাকআপের জন্য করে রেখেছিলাম। এই হচ্ছে ব্যাপার, এটা হলো। হ্যাঁ, তাহলে আমি এইভাবে ভিডিও দেখতে আরম্ভ করলাম বিভিন্ন, এবং পাশাপাশি গুগল সার্চ করলাম, উইকিপিডিয়া সার্চ করলাম। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, এদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে সমস্ত তথ্য খুব ভালোভাবে পেয়ে গেছি। বিভিন্ন জায়গায় আমার কনফিউশন হচ্ছিল, ওখানে সমস্ত ডিটেলস খুব ভালোভাবে দেওয়া থাকবে। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে কোনো তথ্য জানতে গেলে ওয়েবসাইট হচ্ছে বেস্ট। অর্থাৎ যেই অর্গানাইজেশনের সম্পর্কে আমরা জানতে চাইছি, তাদের ওয়েবসাইট থাকে, সেখানে তাদের সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু একদম অথেন্টিক পাওয়া যাবে। তো আমি ওটার থেকে সমস্ত কিছু কালেক্ট করলাম, কতগুলো মাদ্রাসা আছে বর্তমানে পশ্চিমবঙ্গে, তারপর কি কি টাইপের মাদ্রাসা হয়, পুরো আইডিয়াটা ওখান থেকে একটা তৈরি হলো। এবার ব্যাপারটা হচ্ছে, এটা আমি প্রথমে একা একা করতে আরম্ভ করলাম। তারপর আমার মাথায় একটা প্ল্যান এলো যে এটা যদি আমরা একটা ডিসকাশনের মাধ্যমে করি তাহলে আরো ভালো হবে। তো আমার আরো দুজন বন্ধু, তারাও 9-10 এর ম্যাথামেটিক্স এর জন্য ইন্টারভিউয়ে কল পেয়েছে। ঠিক আছে, তো আমি তাদেরকে বললাম একদিন যে আমরা তিনজন মিলে তাহলে একটা গ্রুপ তৈরি করি, দিয়ে গুগল মিটের মাধ্যমে আমরা আলোচনা করব, বিভিন্ন ধরনের কোশ্চেন আনসার আলোচনা হবে। তাহলে কি হবে, তিনটে মাথা যখন ওখানে একসঙ্গে অ্যাড হচ্ছে, ওখান থেকে অনেক ভালো ভালো আইডিয়া জেনারেট হবে। তো এইভাবেই হলো। ওখানে ও আমাকে একটা কিছু ধরছে, আমি ওকে একটা কিছু ধরছি, ও আমার কিছু ভুল হলে বলছে, আমি ওর কিছু ভুল হলে বলছি। তো এইভাবে একটা প্র্যাকটিসের মতো হয়ে গেল। যথেষ্ট ভালো আলোচনা ছিল এটা, একদম ইন্টারভিউ 2 দিন আগে অবধি আমরা এই আলোচনাটা করেছিলাম। হ্যাঁ, মানে খুব একটা কি বলবো, একটা আলোচনাটা একদম পরীক্ষা রিলেটেড, হ্যাঁ, সেদিকে এগোচ্ছিল, খুব ভালোভাবে যাচ্ছিল ব্যাপারগুলো। হ্যাঁ, তো এই একটা ব্যাপার ছিল। আর নোটস, আমি নিজের মতন করে নোটস বানাচ্ছিলাম, ওরাও বানাচ্ছিল। তো এই মতো একটা কাজ আমরা করলাম, এটা হলো। এভাবে আলোচনা চলছিল। এরপর ইন্টারভিউ এর আগে কল লেটার ডাউনলোড করতে হবে, কল লেটার ডাউনলোড করার জন্য লিঙ্ক অ্যাক্টিভেট হলো, কল লেটার ডাউনলোড করলাম। হ্যাঁ, ওখানে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সমস্ত কিছু বলা ছিল। হ্যাঁ, কারণ ব্যাপারটা কি হয়েছে, ইন্টারভিউ এর দিনই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ইন্টারভিউ,
ওই একই দিনে। আমার ইন্টারভিউ ছিল 13ই জানুয়ারি 2025, দুপুর 2:30টার থেকে। ঠিক আছে, এই ব্যাপারটা ছিল। এবার প্রথম ব্যাপারটা বোঝা গেল যে ইন্টারভিউ এর লিস্ট বেরোলো, সেখান থেকে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি একটা আইডিয়া দিলাম তোমাদের। এর পরে ব্যাপারটা হচ্ছে কি, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে ডকুমেন্ট গুলো আমরা কিভাবে তৈরি করব, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিকঠাক না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে পরে। ওই জন্য এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরপরের কি কাজ হলো আমার, ইন্টারভিউ কল লেটারটা আমি ডাউনলোড করলাম। কল লেটার ডাউনলোড করার পর আমি দেখলাম যে ওখানে কি কি ডকুমেন্ট চেয়েছে। ওখানে বলা ছিল যে এখানে যে ডকুমেন্ট গুলো লেখা আছে এগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং এক সেট সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে, মানে জেরক্স কপি এক সেট নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড। আর ফটোগ্রাফ ছিল তোমার, দুটো ফটো নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো ছিল। এবার কি হয়েছে, ডকুমেন্ট অরিজিনাল তো নিয়েছিলাম যেগুলো বলেছিল, এছাড়াও কিছু অতিরিক্ত ডকুমেন্টও আমি রেখেছিলাম। না হলে কি হতে পারে, হয়তো সেদিন কিছু একটা প্রবলেম হলো, বললো যে এই ডকুমেন্টটা কি আছে, যাতে তখন আমায় চিন্তা না করতে হয়, আমি ক্যারি করছিলাম ওইগুলো। আর এক সেট বলেছিল জেরক্স কপি, আমি বেশি করেই করেছিলাম। হয়তো দেখা গেল তখন ওখানে আর একটা বললো যে এটা আর এক সেট লাগবে বা কি হবে। এবার তখন পরীক্ষার দিনে এমনিতে একটা চাপ থাকে, হ্যাঁ, ওই চাপ মাথায় নিয়ে তখন আমি কোথায় ছোটাছুটি করব, কোথায় জেরক্স সেন্টার আছে, কোথায় প্রিন্ট আউট আছে, ওগুলো কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে যায়। ওই জন্য যা চাপ নেওয়ার পরীক্ষার আগে অবধি নিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর ওখানে গিয়ে তুমি যা যা বলবে পরপর সাবমিট করবে। এটা আমি করেছিলাম এইভাবে। ফটোগ্রাফও আমি এইভাবে রেডি করেছিলাম। ফটোগ্রাফ আমায় দুটো বলেছিল, আমি অনেকগুলো ফটোগ্রাফ নিয়ে গিয়েছিলাম। আমার টোটাল ফাইল হয়েছিল 3টে। একটা ফাইলের মধ্যে ছিল অরিজিনাল এবং জেরক্স কপি। দ্বিতীয় যেই ফাইলটা ছিল তাতে ছিল অরিজিনাল এক্সট্রা, যেগুলো এই লিস্টে বলা থাকেনি, আমি রেখেছিলাম নিজের সুবিধার জন্য। আর 3 নম্বরে ছিল জেরক্স, অতিরিক্ত কিছু জেরক্স। ঠিক আছে, এগুলো আমার ছিল। তাহলে বুঝতেই পারছো আমার যেই ব্যাগটা ছিল, ব্যাগটার মধ্যে 3টে ফাইল ছিল। ব্যাগটা কিন্তু যথেষ্ট ভারী হয়েছিল, খুব ভারী, কোনো প্রবলেম নেই। এটা হলো। তাহলে ডকুমেন্টের ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপর কাজটা কি, কাজটা হচ্ছে ইন্টারভিউর দিন আমি কি পরে যাব, ড্রেস, ওটা আমায় তৈরি করতে হবে। যেদিন কল লেটার দিল ওই দিনে আমি বিকেলের দিকে ড্রেসটা কালেক্ট করে নিলাম, বেরিয়ে ড্রেস আমি কিনে নিলাম। আমার কি কি ছিল, একটা ছিল হচ্ছে আহ ফুল শার্ট ছিল একটা লাইট কালারের, ব্ল্যাক প্যান্ট ছিল, আর ফর্মাল জুতো। ঠিক আছে, এবং এখানে কিন্তু মোজাও নিয়েছিলাম, আর বেল্টও নিয়েছিলাম, এই ব্যাপারটা। আর পকেটে একটা পেন, জামার পকেটে একটা পেন। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমি তখন কালেক্ট করে রেখে দিয়েছিলাম। হুম, ড্রেসের ব্যাপারটা হলো। তাহলে লিস্ট বেরোলো, ইন্টারভিউ প্রস্তুতি চলছে, ড্রেসের ব্যাপারটা ঠিকঠাক হলো, ডকুমেন্টের ব্যাপারটা ঠিকঠাক হলো। পরবর্তী কাজ কি এরপর, এরপর হচ্ছে ওই যে পরীক্ষার দুদিন আগে আমরা যেই 3জন বন্ধু মিলে আলোচনা করছিলাম, তারা আরেক দিন কি করলাম, বসে ডকুমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিলাম। বলছে যে এই ডকুমেন্টটা নিয়েছি কিনা, এটা নিয়েছি কিনা, এভাবে একটা চেক করে নিলাম। এবং যেই সিকোয়েন্সে ডকুমেন্ট গুলো রাখতে বলেছিল এখানে, ওই সিকোয়েন্সে ডকুমেন্ট গুলো আমরা পরপর অ্যারেঞ্জ করে ফাইলের মধ্যে রেখে দিয়েছিলাম। তাহলে ওটা চাপ মুক্ত হয়ে গেলাম। যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশনও ওই দিন হয়েছে, এই কাজটা আমার ঠিকঠাক যেন হয়, এই ব্যবস্থাটা আমার হয়ে গেল। বোঝা গেল। এরপর কি হলো, এরপর পরীক্ষার দিন চলে এলো। হ্যাঁ, পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন আমি চলে গিয়েছিলাম কলকাতা। হ্যাঁ, এবার পরীক্ষার দিন আমার টাইম ছিল 2:30টার থেকে। আর আমি কোথাও গেলে পরীক্ষা বা কিছু থাকলে আমি টাইম নিয়ে বেরোই। 2:30টার থেকে পরীক্ষা ছিল, আমি 11:45টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। 11:45টায় বেরোলাম, আর আমার ইন্টারভিউ এর প্লেসে আমি পৌঁছে গেলাম মোটামুটি 12:20-25-এর মধ্যে পৌঁছে গেলাম। ঠিক আছে, এ ব্যাপারটা হলো। এবার কি,
12টা 20 থেকে 2:30, 2 ঘন্টা টাইম আছে। আমি ইন্টারভিউ প্লেসে পৌঁছে গেছি। ইন্টারভিউ হয়েছিল বৈতুল হুজাজ, ঠিক আছে? এটা ছিল পার্ক সার্কাসের কাছে। হ্যাঁ, একটা জায়গা, এটা খুব বড় একটা প্লেস, এটা এখানে হয়েছিল। এবার এগুলো মুছে ফেলছি, কিছু ডাউট থাকলে বলতে পারো। এখন অবধি ঠিক আছে? বলো। কি কি ডকুমেন্ট নিয়েছিলেন ওগুলো একটু বলতে হলে ভালো হয়। হ্যাঁ, ওটা বলে দিচ্ছি। ডকুমেন্ট কি কি নিয়ে যেতে বলেছিল, তাই তো? ডকুমেন্ট নিয়ে যেতে বলেছিল ইন্টারভিউ কল লেটারটা। 2 নাম্বার ছিল কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম। আমি যে মানে মাদ্রাসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তার অ্যাপ্লিকেশন ফর্ম, এটা নিয়ে যেতে হয়েছিল। 3 নাম্বার, তার মানে তুমি যেদিন থেকে পরীক্ষার নোটিফিকেশন বেরোচ্ছে সমস্ত কিছু খুব যত্নে রাখো। কখন কোনটা কাজে লাগবে তার কিন্তু ঠিক নেই। হ্যাঁ, এই যেমন অ্যাপ্লিকেশন ফর্ম অনেকেই হারিয়ে ফেলে, অ্যাপ্লিকেশন আইডি, এগুলো খাতায় লিখে রাখতে হয়, অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড। হ্যাঁ, যাতে পরে তুমি এগুলো মানে বের করতে পারো। আর এগুলো তো পরে আর ডাউনলোড করা যায় না, তখনই ডাউনলোড করে রেখে দিতে হয়। আচ্ছা, তারপর কি দরকার? অ্যাডমিট কার্ড অফ 7th SLST, এই যে পরীক্ষাটা হয়েছিল তার অ্যাডমিট কার্ড। আমরা যেদিন পরীক্ষা দিতে গিয়েছিলাম অর্ধেকটা ওরা নিয়ে নিয়েছিল, অর্ধেকটা আমাকে ফেরত দিয়েছিল। তো ওটা নিয়ে গেছিলাম, যে অর্ধেকটা আমার কাছে ছিল। তারপর আধার কার্ড। আধার কার্ড কম্পালসারি ছিল, এটা মাস্ট, এটা লাগবেই তোমার আইডেন্টিটি প্রুফ। এটা ছাড়াও একটা অতিরিক্ত আইডেন্টিটি প্রুফ ওরা রাখতে বলেছিল, যেটা ভোটার কার্ড হতে পারে, অথবা প্যান কার্ড হতে পারে, অথবা ড্রাইভিং লাইসেন্স। এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি নিয়ে যেতে পারো, ওরা বলেছিল। আমি কি করেছিলাম, আধার কার্ড নিয়েছিলাম এবং ভোটার কার্ড নিয়েছিলাম, ঠিক আছে? এগুলো আমি ওই যে অতিরিক্ত ফাইলগুলো ছিল ওখানে রেখেছিলাম। হ্যাঁ, আমার অরিজিনাল যে ফাইলটা হয়েছিল, মানে যেটা ওরা লিস্টে বলেছিল, সেই ফাইলে আমি ভোটার কার্ডটা রেখেছিলাম, এগুলো রাখিনি। 6 নাম্বার, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মাধ্যমিকের অ্যাডমিট। এটা হচ্ছে তোমার কি ওই যে তোমার এজটা কত, ওটার জন্য প্রুফ। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক। আর কি ছিল? মার্কশিট অফ অল এক্সাম। মানে এর মধ্যে কি আছে? মাধ্যমিকের মার্কশিট, এইচএস, বিএসসি, এমএসসি, বিএড, এখানে সমস্ত মার্কশিট গুলো নিয়ে যেতে হবে। যারা ইয়ার সিস্টেমে পড়েছে, বিএসসি ধরো 3টে ইয়ারে পড়েছে, তাহলে 3টে ইয়ারে 3টে। যারা সেমিস্টার সিস্টেমে পড়েছে তাদের প্রত্যেক ইয়ারে 2টো করে সেমিস্টার, তার মানে 6টা। মানে যেমন ভাবে হয়েছে, তোমার বিএসসি ডিগ্রিতে টোটাল যতগুলো মার্কশিট তুমি পেয়েছো সমস্ত নিয়ে যেতে হবে। এমএসসি তে যতগুলো মার্কশিট ছিল, জেনারেলি সেমিস্টার সিস্টেম হয় এখন, তো 4টে সেমিস্টারের মার্কশিট। আর বিএড এখন সেমিস্টার হয়ে গেছে, তো এখানে সমস্ত গুলো নিয়ে যেতে হবে। এমনটা নয় যে ফাইনাল ইয়ারটা নিয়ে চলে গেলে প্রবলেম হয়ে যাবে, সমস্ত গুলো ক্যারি করতে হবে। এটা হলো। আর সার্টিফিকেট, সার্টিফিকেট অফ অল এক্সাম, এই যে ওপরে যেগুলো বললাম, তোমরা এগুলো দেখবে সার্টিফিকেট পেয়েছো। মাধ্যমিকের একটা সার্টিফিকেট থাকে, হায়ার সেকেন্ডারি একটা থাকে, বিএসসির একটা থাকে, এমএসসি একটা দেয়, আর বিএড এর একটা সার্টিফিকেট দেয়, ঠিক আছে? এগুলো। আর 9 নাম্বারে ছিল যারা এসসি, এসটি বা ওবিসি এগুলোর মধ্যে বিলং করে, তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট। হ্যাঁ, এটা। আর যদিও এই পরীক্ষায় কোনো রকম রিজার্ভেশন ছিল না, কিন্তু অনেকেই ধরো ফর্ম ফিল আপে লিখেছিল না আমার কাস্ট হচ্ছে এটা, ওই জন্য ওটা প্রুফ হিসেবে চেয়েছিল। আর এই পরীক্ষায় সবাই কিন্তু জেনারেল। আচ্ছা, তারপরে 10 নাম্বার কি ছিল? সেলফ অ্যাটেস্টেড ফটো। ওই যে ফটোর কথা বলছিলাম, তোমার ফটো, যেই ফটোটা দিয়ে অ্যাপ্লাই করি না, অ্যাকচুয়ালি নিয়মটা কি, তুমি যেই ফটো দিয়ে একটা প্রসেস আরম্ভ করছো, প্রসেস কমপ্লিট হওয়া অবধি তুমি ওই ফটোটা ইউজ করবে, তাহলে ওটা ভালো হয়।
হ্যাঁ, অনেকে কি করে যে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ রিসেন্ট, মানে এখনকার এই ডেটে, তারা হয়তো ওটাও নিয়ে গেছে, ওটাও চলবে, কিন্তু এটাই চেষ্টা করা উচিত। যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে তুমি এখনকার ফটো ব্যবহার করতে পারো। এটা একটা হলো। আর 11 নাম্বার, 11 নাম্বার হচ্ছে এনসিটি রেকগনিশন অফ বিএড কলেজ। আমরা জানি যে বিএড কলেজগুলো ওই এনসিটির আন্ডারে থাকে, ঠিক আছে? তো ব্যাপারটা কি হয়, অনেক সময় কি হয়, বিএড কলেজের তোমার যে অ্যাপ্রুভালটা ওটা ক্যান্সেল হয়ে যায়, অনেক বিএড কলেজ পরে ব্যান হয়ে যায়। ওই জন্য তুমি যখন বিএড করেছিলে, তোমার কলেজটা এনসিটির আন্ডারে ছিল কিনা বা এনসিটি রেকগনাইজড ছিল কিনা, ওটার প্রুফ হিসেবে একটা সার্টিফিকেট পাওয়া যায়, ঠিক আছে? ওটা কলেজ থেকেই দিয়ে দেয়। কলেজে গেলেই তুমি যদি বলো যে আমার এনসিটি সার্টিফিকেট লাগবে, ওটা দিয়ে দেয়। ওখানে আমি কি করেছিলাম, বাঁ দিকে কলেজের স্ট্যাম্প ছিল, আর ডান দিকে ছিল কলেজের প্রিন্সিপালের সিগনেচার উইথ ডেট। আর এখানেও প্রিন্সিপালের জন্য একটা স্ট্যাম্প থাকে না, প্রিন্সিপাল, এই কলেজের প্রিন্সিপাল। তো এইভাবে কিন্তু এটা তৈরি করে নিয়ে গেছিলাম। এখানে এই সার্টিফিকেটটাই 3টে পেজ ছিল। আমি প্রত্যেকটা পেজেই কিন্তু এরকম করেছিলাম যে মানে বাঁ দিকে হচ্ছে কলেজের স্ট্যাম্প, ডান দিকে হচ্ছে তোমার প্রিন্সিপালের সিগনেচার উইথ ডেট, কোন ডেটে আমি সার্টিফিকেটটা নিচ্ছি। আমি যেহেতু ডিসেম্বরে নিয়েছিলাম, ডিসেম্বর 2024-এ, তো ওরকম একটা ডেট ছিল, 24শে ডিসেম্বর 2024 ডেট ছিল, কোনো প্রবলেম নেই। আর এখানেও তাই। এই ছিল তোমার ডকুমেন্টস, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কোথায় ছিলাম অ্যাকচুয়ালি, মাঝখানে এটা বললাম, আমি ইন্টারভিউ প্লেসে পৌঁছে গেছি, তাই তো? ইন্টারভিউ প্লেসে পৌঁছে গেছি, বৈতুল হুজাজ হজ হাউস পার্ক সার্কাস। এটা হচ্ছে ধরো বৈতুল হুজাজ, মানে যেটা ইন্টারভিউ হয়েছে, এটা একটা বিল্ডিং, বড় বিল্ডিং। আর এর সামনে একটু স্পেস আছে, তারপর এখানটাই মেন গেট। এটা হচ্ছে মেন গেট। আর মেন গেট হলো, মেন গেটটা খুললে এখানে একটা চলার জন্য জায়গা আছে। আর এখানে তো বাউন্ডারি দেওয়াই আছে, চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিল্ডিংটা। বিল্ডিংটা মোটামুটি 4 থেকে 5 তলা ছিল, আরো আরো বেশিও হতে পারে, মনে নেই এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই ব্যাপারটা হলো, এটা মেন গেট। আর এখানে হচ্ছে রাস্তা, রাস্তার উল্টো দিকে এখানে এমনি রাস্তার ধারে দেখবে ওই ফুটপাথ গুলো থাকে, অনেকটা চওড়া হয়, কলকাতায় তোমরা জানো। এবার কি হচ্ছে, যারা, হ্যাঁ আমি পৌঁছে গেছি 12:20-25 পৌঁছে গেছি, আমার কাছে 2 ঘন্টা টাইম ছিল। আমি প্রথমে এখানটাতেই মানে দাঁড়িয়েছিলাম, মানে নামার পর আমি এখানটায় গেলাম, এখানে দাঁড়িয়েছিলাম 2 মিনিট। তারপর কি হলো, ইউটিউবের একজন আমার সাবস্ক্রাইবার আমাকে এসে বলছে যে, স্যার ভালো আছেন? আমি বলছি হ্যাঁ ভালো আছি, তোমায় ঠিক চিনতে পারলাম না। বলছে আমি আপনার ইউটিউব দেখি, আমার এই নাম, আর আমি এই জেলার থেকে এসেছি। আমি বললাম আচ্ছা, তোমার কবে ইন্টারভিউ? বলছে যে আমার কালকে আছে। আমি বলছি তাহলে আজকে? বলছে আজকে একটু দেখতে এলাম ব্যাপারটা কিরকম, একটু এখানের ইন্টারভিউ এর একটা যে এনভায়রনমেন্ট আছে, এটা চেক করতে এলাম, কেমন পরিবেশ এখানে, হ্যাঁ, একটা আইডিয়া নিতে এলাম। হ্যাঁ, যাই হোক, এই ব্যাপারটা হলো। তারপর আমি তাকে বললাম যে ঠিক আছে, তাহলে আমি এবার একটু ওইদিকে গিয়ে বসি। হ্যাঁ, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকলে এমনিতেই আমি টায়ার্ড হয়ে যাবো এখনই। যাই হোক, তার সঙ্গে কথা হলো। আর যেহেতু আমি জানতাম অনেক আগে পৌঁছে গেছে, আমাকে বসতে হবে, আমি ওই জন্য বাড়ির থেকে নিউজ পেপার নিয়ে গিয়েছিলাম, যাতে এটা বিছিয়ে আমি বসতে পারি, ঠিক আছে? তো আমি এখানে বসেছিলাম নিউজ পেপারের উপর, অনেকেই বসেছিল, প্রচুর ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ, প্রত্যেকেই বসেছিল ওখানে। আর সাইডে কেউ ঘোরাঘুরি করছিল, অন্যান্য জায়গাতেও কেউ কেউ বসছিল, কিন্তু আমার মনে হলো আমি সামনেটাতেই থাকি, দেখতে পাবো। হ্যাঁ, আর মেন গেটের কাছে সিকিউরিটি ছিল এখানে, ঠিক আছে? তাহলে আমি যে কথাগুলো এখানে বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই যে নিউজ পেপারের কথাটা, এটা কিন্তু তেমন কিছুই না, কিন্তু এই যে পরীক্ষার আগের দিন আমাদের অনেক চাপ থাকে, আমরা এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল করি না।
তখন আমার যা যা দরকার আমার কাছে রাখতে হবে। হ্যাঁ, না হলে তখন কার কাছে গিয়ে নিউজ পেপার চাইবো আমি? যাই হোক, এটা হলো। এবার এখানে বসে গেলাম চুপচাপ। হুম। দিয়ে বসে আছি, তখন ওখানে আরেকজন এসে আমাকে জিজ্ঞেস করছে যে কেমন আছো। আমি বলছি ভালো আছি, তুমি কে চিনতে পারলাম না। বলছে আমাকে চিনবে না, আমি তোমার ইউটিউব দেখি মাঝে মাঝে। তো এটা হয়, বিভিন্ন জায়গায় হয়। আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই, আমাকে অনেকেই চেনে হয়তো। তো যেখানে পরীক্ষা দিতে যাই কারোর সঙ্গে ঠিক দেখা হয়ে যায়, কেউ না কেউ এসে ঠিক দেখা করে, পরিচয় করে, ভালো লাগে এটা আমার। এটাও বললাম। আহ, এটা আমার অতিরিক্ত পাওনা। যাই হোক, এটা হলো। এরপর হ্যাঁ, আমার 13 তারিখে ইন্টারভিউ ছিল, 13 তারিখে দুপুর 2:30টার থেকে ছিল। ওই দিনই আমরা যে তিনজন গ্রুপ ডিসকাশন করছিলাম, ওখানে আর একটা বন্ধু ছিল ইন্টারভিউ, তার ছিল প্রথম প্রথম হাফে। ঠিক আছে, প্রথম শিফটে ছিল 10:30টার থেকে। তো কাজ চলছিল তাদের, মোটামুটি কমপ্লিট হতে হতে 1:30 2টো বেজে গেছে। তারপর তাদের কমপ্লিট হয়ে গেছে, তারা একে একে গেট থেকে বেরিয়ে আসছে। তার সঙ্গে এবার দেখা হলো আমার। যে আমি জিজ্ঞেস করলাম কেমন হলো, বলছে ঠিকঠাকই ছিল। হ্যাঁ, যাই হোক। এবার মোটামুটি তখন 1:45 বা 2টো বাজছে। আমরা তখন ওখানে বসে আছি। এবার এবার যারা আসছে তারা বলছে যে কল লেটারটা, ইন্টারভিউ কল লেটারটা বাইরে বের করে রাখো। হ্যাঁ, ওটা হাতে নিয়ে ঢুকতে হবে। ব্যাপারটা এবার দেখো, এবার কি হলো, 2টো বেজে গেছে, 2:15 20 নাগাদ আমরা ওই গেটের সামনে এই রাস্তার কাছে লাইন দিতে আরম্ভ করলাম। ঠিক আছে, এবার লাইন দিতে আরম্ভ করলাম, 2 4 মিনিট হয়তো দাঁড়িয়েছিলাম। তারপর গেটটা ওপেন করে দিল। এবার আমরা গেটে ঢুকছি, আমাদের পিঠে ব্যাগ আছে, আর হাতে ইন্টারভিউ কল লেটারটা আছে। কারণটা কি, যে সিকিউরিটি আছে সে কিন্তু কল লেটারটা দেখছে, আর ক্যান্ডিডেটের মুখটা দেখছে যে এই ক্যান্ডিডেটই কিনা। প্রপার একদম সিকিউরিটি আছে ওখানে, প্রত্যেকটা স্টেপে সিকিউরিটি, প্রত্যেক জায়গায় সিসিটিভি লাগানো আছে। হুম। আচ্ছা, এটা হলো। এবার আমি মেন গেটে, আমাদের এবার লাইনটা ছেড়ে দিল, আস্তে আস্তে ভেতরে ঢুকতে আরম্ভ করলো। একে একে চেক করছে কল লেটারটা, দেখছি যে হ্যাঁ ঠিক আছে, যাও। এভাবে এবার এই রাস্তাটা ধরে চলে গেলাম, বললাম না মেন গেটের পরে এখানটা একটা ছোট্ট রাস্তার মতো ছিল, এটা ধরে আমরা চলে গেলাম। এটা হচ্ছে বিল্ডিংটা। বিল্ডিংটার একদম পিছনের দিকে আমরা প্রায় চলে গেছি। এখানে একটা গেট ছিল, এই গেটটা ধরে আমরা ঢুকে গেলাম। ঠিক আছে, প্রত্যেকে এবার গেটটা ধরে ঢুকে গেলাম। গেটটা দিয়ে ঢোকার পর একটা বড় হল ঘর ছিল, বড় হল ঘর। এখানে এবার ব্যাপারটা হচ্ছে, এতটা ক্লিয়ার তো? এবার আমি হল ঘরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ স্যার। এবার হল ঘরে ঢুকে গেলাম। এটা হচ্ছে ওই হল ঘর, যে হলটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। ঠিক আছে, হলে ঢুকে গেলাম। জিজ্ঞেস করছে, যখনই ঢুকলাম জিজ্ঞেস করছে কোন সাবজেক্ট। আমি বললাম ম্যাথামেটিক্স। তো এখানে চেয়ার পাতা ছিল। ঠিক আছে, তো প্রত্যেকটা চেয়ারের সোজাসুজি, মানে ধরো এখানে অনেক চেয়ার পাতা আছে, এখানে ম্যাথামেটিক্স এর গুলোকে বসানো হবে। এখানে তো অন্য কোনো সাবজেক্ট আছে, এখানে অন্য কোনো সাবজেক্ট আছে, এখানে অন্য কোনো সাবজেক্ট আছে। তো আমি গিয়ে ম্যাথামেটিক্স এর, যেহেতু বললেন যে এই দিকটায় বসতে, আমি এই দিকটায় বসে গেলাম। এবার এই চেয়ারগুলোর সামনে ঠিক সোজাসুজি একটা টেবিল আছে। এখানেও একটা টেবিল আছে, এখানেও একটা টেবিল আছে, এখানেও একটা টেবিল আছে। টোটাল 4টে টেবিল ছিল এখানে। এখানেই তোমার কি হবে, ডকুমেন্ট গুলো চেক করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। হ্যাঁ। তো এবার এই যে টেবিল গুলো আছে, টেবিল গুলোর নাম হচ্ছে বোর্ড। ঠিক আছে, এটা হচ্ছে বোর্ড 4, এটা হচ্ছে বোর্ড 3, এটা বোর্ড 2, এটা হচ্ছে বোর্ড 1। আর তারপর এদিকে অনেক ফাঁকা জায়গা ছিল, এখানে কর্নারে একটা টেবিল ছিল, এমনি একটা টেবিল যেখানে একটা কম্পিউটার ছিল। কম্পিউটারের সামনে একজন বসেছিলেন। যাই হোক, তিনি হয়তো কোনো কাজকর্ম করছিলেন। এবার ব্যাপারটা কি, আমাদেরকে এখানে বসতে বলা হলো। আমরা যথারীতি গিয়ে জায়গা নিয়ে নিয়েছি, বসে গেছি। তারপর একজন স্যার এসে বললেন যে পুরো প্রসেসটা আজকে কিভাবে হবে। তিনি একদম এই সেন্টারে দাঁড়িয়ে বলছিলেন, বললেন যে আজ তোমাদের ইন্টারভিউ আছে, প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর ইন্টারভিউ হবে। তো কি করতে হবে সমস্ত কিছু তিনি বললেন প্রথমে। তিনি প্রথমেই বললেন যে যাদের মোবাইল ফোন ব্যাগে আছে, মোবাইল ফোন সুইচ অফ করে
ব্যাগের মধ্যে রেখে দিতে হবে, কারণ প্রত্যেকটা জায়গায় সিসিটিভি লাগানো আছে। মোবাইল এখানে ইউজ করা যাবে না, নট অ্যালাউড মোবাইলের ইউজ করা। হ্যাঁ, আর যদি কারোর কথা বলার দরকার পড়ে আমাদের পারমিশন নিয়ে একদম গেটের বাইরে গিয়ে কথা বলে আসতে পারো। হ্যাঁ, আর ওখানে যতক্ষণ খুশি কথা বলতে পারো, এবং গেটের ভিতর ঢুকে গেলে সুইচ অফ করে ঢুকতে হবে, কারণ সিসিটিভি লাগানো আছে। যদি আমরা দেখতে পাই যে কেউ মোবাইল ইউজ করছে, তাহলে কিন্তু তার মানে তাকে ক্যান্সেল করে দেওয়া হবে, তাকে কিছু জানানোও হবে না কেন ক্যান্সেল করা হলো, তাকে জাস্ট ক্যান্সেল করে দেওয়া হবে। তো আমি এটা আগেই খবর পেয়েছিলাম। হুম। তো আমি গেটে ঢোকার আগেই, একদম গেটের বাইরেই সুইচ অফ করে তারপর আমি ভেতরে ঢুকেছি, কারণ ওখানে গিয়ে সুইচ অফ করবো, ফোনটা বাইরে বেরোবে, আবার ঝামেলা ফালতু, কে অত রিস্ক নিতে যাবে। তো আমি একদম বাইরে থেকে সুইচ অফ করে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ভেতরে চলে গিয়েছিলাম। হলো। এটা প্রথমে বললেন যে মোবাইল ফোনের ব্যাপারটা। তারপর বললেন যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে দেখতে পাচ্ছ 4টে বোর্ড আছে। হ্যাঁ, তো 4টে বোর্ডে ডাকা হবে, এক একটা বোর্ড থেকে ডাকা হবে যে এই তোমার নাম, তুমি এখানে এসো, এই বোর্ডে এসো। আমার যখন ডাকলেন যে সৌরভ কান্তি নন্দী তুমি বোর্ড 4-এ এসো, আমি চলে গেলাম। আচ্ছা, এটা প্রথমে বলে দিলেন এইভাবে ডাকা হবে। এবার কি বললেন যে প্রত্যেকের ডকুমেন্ট গুলো ওই সিকোয়েন্সে অ্যারেঞ্জ করে রাখো, যেই সিকোয়েন্সে কল লেটারে লেখা ছিল যে যে এই ডকুমেন্ট গুলো লাগবে। হ্যাঁ, আমার তো রেডি করাই ছিল। বললেন যে অরিজিনাল এবং জেরক্স ওই দুটো বাইরে বের করে রাখতে। কোনো ওই অনেকে থাকে যে কোনো ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে রাখে, ফাইলটা ধরিয়ে দিল। বললেন যে না, ওইভাবে কিন্তু হবে না, আমরা ওই ফাইল টাইল নিয়ে কিছু করবো না, আমাদের হাতে ডকুমেন্টস গুলো দিতে হবে, আমরা জাস্ট চেক করে করে যাব, তখন এই ফাইল থেকে বের করার কোনো টাইম আমরা দেবো না। ঠিক আছে। তো ওই কারণে আমি সমস্ত কিছু বের করে রাখলাম, হাতে করে বের করে রাখলাম, সমস্ত কিছু রেখে দিলাম। আর তারপরে হ্যাঁ, এটা হলো। ওনারা এটা বললেন যে এইভাবে তৈরি করে রাখতে হবে। তারপর বললেন যে প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর এবার হ্যাঁ বলে রাখি, এই যে চেয়ার গুলো ছিল প্রথম দুটো রো কিন্তু ফাঁকা রাখতে বলছিলেন, এখানে কারোর বসা চলবে না। ঠিক আছে, এটা কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। প্রত্যেকটা জায়গায় প্রথম দুটো রো ফাঁকা, দুটো রো ছেড়ে বসতে বলছিলেন, তারপর থেকে সবাই বসতে আরম্ভ করছিল। এখানে কারা বসবে, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, যাদের হচ্ছে তারা প্রথমে গিয়ে এখানে বসবে। এবার এখানে বসবে, তারপর আবার ডাক হবে যে আচ্ছা তোমার এরপরে ইন্টারভিউ হবে, তুমি ওপরে চলে যাও। ইন্টারভিউ হচ্ছিল ফার্স্ট ফ্লোরে। ঠিক আছে, তাহলে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর এখানে কিছুক্ষণ বসতে হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর এই যে টেবিলে ধরো তুমি ডকুমেন্ট গুলো রেখেছিলে, এবার তোমাকে তো গোছাতে হবে। ওনারা বলছেন যে যে গোছানোর ব্যাপারটা, এই চেয়ারে চলে যাও, এখানে বসো, ওখানে গিয়ে গুছিয়ে নাও, পরবর্তী ক্যান্ডিডেটকে আমরা যাতে ডাকতে পারি। হ্যাঁ, তো এই ব্যাপারটা হলো এখানে। এবার কি বললেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এখানে বসতে হবে, তারপর ফার্স্ট ফ্লোরে চলে যেতে হবে, ইন্টারভিউ দেবে, মানে ইন্টারভিউ দেওয়া হবে, তারপরে আমাদের কি করতে হবে, অন্য একটা গেট দিয়ে বেরিয়ে চলে যেতে হবে। ওখানে ব্যাপারটা এতটাই সিকিউর ছিল, হয় না যে ইন্টারভিউ দেওয়ার পর কেউ হয়তো বেরিয়ে এলো, তাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো তোকে কি কি ধরেছে বল, ওই সুযোগটাই থাকছে না, ওখানে কেউ কারোর মুখই দেখতে পাচ্ছে না। জাস্ট এখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা গেট ছিল, এই গেটের পাশে একটা সিঁড়ি ছিল, এটা দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে গেল। ফার্স্ট ফ্লোরে ওঠার পর ওখানে একজন ছিলেন, স্যার ছিলেন, তার হাতে একটা লিস্ট ছিল, মানে কোন ক্যান্ডিডেটের কোন বোর্ডে হবে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি নাম তোমার, কোন বোর্ডে আছে। আমি বললাম যে স্যার বোর্ড 4-এ আছে, আমার নাম সৌরভ কান্তি নন্দী। তো ব্যাপারটা হলো এবার, হ্যাঁ, দিয়ে কি হলো, ওপরে 4টে রুম ছিল, বোর্ড 4 এরকম লেখা আছে বাইরে, বোর্ড 4। তাহলে বোর্ড 4-এর যারা ডিবি করিয়েছে তাদের ইন্টারভিউ এখানে হবে। বোর্ড 3 ছিল এখানে, তার পরের রুমটা, মানে এক একটা রুমকে এক একটা বোর্ড বলা হচ্ছে। আর এটা বোর্ড 3, এখানে হচ্ছে বোর্ড 2, আর এখানে হচ্ছে বোর্ড 1। ঠিক আছে, তো আমাকে কি বললেন যে ঠিক আছে, বোর্ড 4-এর সামনে দেখতে পাচ্ছ যে 4টে চেয়ার পাতা আছে, তুমি সেকেন্ড চেয়ারে বসো। কারণ আমার আগে একজন ছিল, একদম পুরো সিকোয়েন্স অনুযায়ী, যার আগে ডিবি হয়েছে তাকে আগে এখানে বসতে হয়েছে, এবং তার ইন্টারভিউ আগে হচ্ছে, এরকম পর পর হচ্ছে। ঠিক আছে, তো এইটা তো আমি আগে বলে দিলাম।
এবার মাঝখানে ডিবির ব্যাপারটা আমি বলি, যেটা আমি বলিনি। হ্যাঁ, আমি কিভাবে ওপরে যেতে হবে ব্যাপারটা বললাম, যে এটা হচ্ছে প্রথমে ইনস্ট্রাকশনটা দিয়েছিলেন এইভাবে, আমরা এই মতো ফলো করলাম। প্রথমে এবার সবাই বসে গেছি ওখানে, এবার বের করতে বললেন ডকুমেন্টগুলো বের করে দেখতে দেখতেই ডাক চলে এলো যে সৌরভ কান্তি নন্দী, বোর্ড 4-এ তোমার ডিবি হবে, তুমি ওখানে গিয়ে বসো। চলে গেলাম। হুম। কারোর দিকে তাকানো মানে টাইমই পাইনি, কে এসছে ইন্টারভিউ দিতে, কেউ পরিচিত আছে কিনা, টাইমই হয়নি দেখার। যেই মাত্র এই হলের মধ্যে ঢুকেছি, টাইম একদম মানে দ্রুত পেরিয়ে গেল। যাই হোক, আমি গেলাম এবার ডকুমেন্ট গুলো নিয়ে বোর্ড 4-এ। তারপর আমি দিয়ে দিলাম স্যার ডকুমেন্ট, চাইলেন যে তোমার জেরক্স গুলো দাও আর অরিজিনাল গুলো দাও, দিয়ে দিলাম। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন কি, ব্যাপারটা কি, ওনারা সমস্ত কিছু চেক করে করে দেখছেন যে আমার নামটা ঠিকঠাক আছে কিনা, ম্যাচ করছে কিনা, ডেট অফ বার্থ ম্যাচ করছে কিনা, ইউনিভার্সিটি নেম বা যেগুলো আমি লিখেছি, যে নাম্বার গুলো দিয়েছি, টোটাল মার্কস বিএসসি তে বা এইগুলো ম্যাচ করছে কিনা দেখছেন। আর কি, আমিও জানি কিনা, হয় না অনেক সময় যে অনেকে অন্য ক্যান্ডিডেট চলে যায়। হ্যাঁ, তো ওই জন্য দেখছেন যে ওটা আমিই কিনা। হয়তো আমাকে কথায় কথায় জিজ্ঞেস করছেন যে তোমার ইউনিভার্সিটির নাম কি ছিল, বিএড কোন কলেজ থেকে করেছো বলো, তারপর ডেট অফ বার্থটা মনে আছে, আমি বললাম হ্যাঁ স্যার। তারপর আহ এমএসসি তে কি সাবজেক্ট ছিল, এরকম বিভিন্ন ধরনের কিছু কোশ্চেন, নর্মাল কোশ্চেন করলেন, কোথায় বাড়ি, বাবার নাম কি, এগুলো জিজ্ঞেস করলেন। আচ্ছা, তারপরে এখানে মোটামুটি এই ছিল ডিবি, ওনারা সমস্ত কিছু চেক করছেন। তো ওনাদের কাছে একটা লিস্ট ছিল, যেখানে যে এই ক্যান্ডিডেট এই ডকুমেন্ট গুলো এনেছে, একটা টিক মার্ক দিয়ে দিচ্ছেন। এবার তারপরে দেখার পর আমাকে বললেন যে ঠিক আছে, তোমার এগুলো হয়ে গেছে, তুমি এবার গিয়ে এখানে বসো, এই প্রথম রোতে গিয়ে বসো। হ্যাঁ, এবার এইখানে আমাকে দু জায়গায় সিগনেচার করতে হলো বোর্ড 4-এ। আমি যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, দু জায়গায় সিগনেচার করতে হলো। প্রথমে একটা জায়গায় সিগনেচার করলাম, যেখানে হয় না পরীক্ষার দিন দেখবে অ্যাটেন্ডেন্সে একটা রেজিস্টার থাকে, ওখানে আমি সাইন করলাম আমার নামটা দিয়ে। আর দ্বিতীয় আর একটা প্লেসে সিগনেচার করতে বললেন, ওটা হচ্ছে এই যে ডিভিটা হলো তার প্রমাণ হিসেবে একটা সিগনেচার। যার লেফটে তোমার কি ছিল, এখানে আমার নাম, বাবার নাম, সমস্ত ডিটেলস, অ্যাপ্লিকেশন আইডি, আধার নাম্বার, এটসেট্রা, ডেট অফ বার্থ, সমস্ত কিছু ছিল। আর ডান দিকে আমার ফটো, যেমন থাকে বিভিন্ন পরীক্ষায় থাকে। হ্যাঁ, তারপর তার ডান দিকে আমায় বললেন যে এখানে সিগনেচার করো উইথ ডেট। তো প্রথমে যেটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ওখানে কিন্তু অনলি সিগনেচার করতে হলো, আর এখানে সিগনেচার উইথ ডেট, এই দু জায়গায় আমি সিগনেচার করলাম। বোঝা গেল? হুম হুম, ঠিক আছে। তাহলে এখানে হলো। এবার গিয়ে আমি এখানে বসে আছি, কিছুক্ষণ পরেই স্যার বললেন যে সৌরভ কান্তি নন্দী, তুমি এবার ফার্স্ট ফ্লোরে চলে যাও, ওখানে আরেকজন স্যার আছেন, উনি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। যাই হোক, আমি এবার ওখানে চলে গেলাম ওপরে। এবার বোর্ড 4 ওপরে চলে গেছি, এটা মুছে দিচ্ছি। তাহলে ডিভি ছিল এই ব্যাপার, ডিভিতে কোনো চাপের কিছু নেই, ডিভি খুব সুন্দরভাবে ডিভি হয়েছে। এবার হচ্ছে ওপরে চলে গেলাম, এটা হচ্ছে বোর্ড 4, বোর্ড 3, বোর্ড 2, বোর্ড 1। তো বোর্ড 4 এখানে চারটে চেয়ার পাতা ছিল, 1 2 3 4। আমি 2 নম্বর চেয়ারে বসলাম। ঠিক আছে, এবার ওখানে একটু টাইম ছিল মোটামুটি, কারণ ওই যে আমি মেন গেট দিয়ে ঢুকে গেলাম, হলে বসছিলাম নিচের হলে। তারপর তো অনেকেরই থাকে না যে একটু ফ্রেশ ট্রেশ হবে, একটু জল টল খাবে, একটু ওয়াশরুম যাবে। তো আমি দেখলাম যে একদম জিজ্ঞেস করলাম স্যারকে যে, আর হ্যাঁ, ওপরে গিয়ে বললেন যে তোমার কি নাম, বললাম যে আমার এই নাম। আর বোর্ড নাম্বার জিজ্ঞেস করলেন, বললাম বোর্ড 4। উনি ওই লিস্ট ছিল ওখানে, আমার নামের পাশে একটা টিক দিয়ে দিলেন যে হ্যাঁ আমি ওপরে পৌঁছে গেছি। হুম। এবার স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার কোথায় ওয়াশরুম আছে, দেখিয়ে দিলেন। গেলাম, আর এখানে জলও ছিল, মানে জল খাওয়ার ব্যবস্থা ছিল, একটু জল খেয়ে নিলাম। তারপর আমি এখানে চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পরে এবার ভেতর থেকে ডাক এলো যে প্রথম যে ক্যান্ডিডেট আছে তাকে পাঠিয়ে দিন। তো আমার আগে যে ক্যান্ডিডেট ছিল, সে চলে গেল ভেতরে। হ্যাঁ, সে এখানে এই দরজাটা খুললো, দিয়ে ভেতরে ঢুকে গেল। হ্যাঁ, ব্যাস, এবার সে ঢুকে গেছে।
আমি ওখানে বসে আছি। গেটের বাইরে অবধি এবং ডিবি অবধি আমি একটা জিনিস নিয়ে চিন্তিত ছিলাম, যে আমার ডিবিটা যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, ওখানে যেন কোনো প্রবলেম না হয়। তো মেন চিন্তা প্রথমে ওটা ছিল। যখন ডিবিটা কমপ্লিট হয়ে গেল, যখন ওপরে উঠলাম, এবার একটু একটু চিন্তা হচ্ছে ভেতরে। হ্যাঁ, যে আমার আগে যে ক্যান্ডিডেট ঢুকে গেল, হ্যাঁ, ওকে এখন কি হচ্ছে তার ঠিক নেই, আমাকে এবার ধরতে পারে, আমাকে কি ধরবে, একটু চিন্তা হচ্ছিল। হ্যাঁ, এবার প্রথম ক্যান্ডিডেট বেরিয়ে গেল। আর কি, ওপরে যখন উঠে গেলাম, ব্যাগটা কিন্তু একটা অন্য সাইডে রেখে দিতে বলছেন, ব্যাগ, জলের বোতল, সমস্ত কিছু বলছেন যে অনলি ইন্টারভিউ কল লেটারটা হাতে রাখো, দিয়ে নিয়ে চেয়ারে বসো। মানে যখন ওপরে পৌঁছে গেলাম, তো ব্যাগটা আমি অন্য সাইডে রেখে চলে এসেছিলাম, হাতে অনলি তোমার কল লেটারটা ছিল। হ্যাঁ, যাই হোক, এবার কি বললাম, ও ভেতরে চলে গেল। আমি তখন অপেক্ষা করছি, একটু একটু ভাবছি ব্যাপারটা কি। হুম আর ঘড়ি তো আমি নিয়ে যাইনি। হ্যাঁ, তো বুঝতেও পারিনি, একটা আন্দাজ করছিলাম। প্রথম যে ক্যান্ডিডেট ঢুকলো, সে কিন্তু খুব জলদি বেরিয়ে গেল। আমার আন্দাজ মোটামুটি 3-4 মিনিট ম্যাক্সিমাম। 3-4 মিনিট পরে সে কিন্তু বেরিয়ে গেল, আমাকে খুব একটা অপেক্ষা করতে হয়নি। তারপর এবার হচ্ছে আমার নামটা এলো। এবার মানে প্রথম ক্যান্ডিডেট বেরোনোর পর আহ, স্যাররা ভেতরে বললেন, বাইরে যিনি স্যার ছিলেন, যে পরের ক্যান্ডিডেটকে পাঠিয়ে দিন। তো আমার নামটা ডাকা হলো, আমি চলে গেলাম। এবার গেটটা খুললাম। এবার কি হচ্ছে, আমি সমস্ত কিছু বলছি। আমি মানে যা কিছু হয়েছে প্রত্যেকটা লাইন বলবো, যা যা কথা আমি বলেছি, যা যা কথা ওনারা বলেছেন, সমস্ত কিছু বলবো। হ্যাঁ, দেখো, এবার আমি গেটটা খুললাম, এখানে দরজাটা খুললাম। প্রথমে কি বললাম, আমি কি আসতে পারি স্যার, এসো। দিয়ে আমি গেলাম। এবার তাহলে এটা মুছে দিচ্ছি, এবার আমি এই রুমটা ডেসক্রাইব করছি। এই রুমের ভিতর কি হলো, তাহলে এই যে এটা রুমের গেট, আমি এই দিকটা দিয়ে ঢুকে গেলাম। রুমের ওরিয়েন্টেশনটা এরকমই ছিল, এদিকে দেওয়াল ছিল, এদিকে চেয়ার ছিল। তো হুম এখানে 5 জন ছিলেন। সেন্টারে যিনি ছিলেন, তাকে দেখেই আমি একটা আন্দাজ করতে পেরেছি, তিনি প্রবাবলি মাদ্রাসা বোর্ড রিলেটেড কেউ হতে পারেন। আমার ঠিক জানা নেই, হতে পারেন বলছি। ওখানে কারো সামনে কিচ্ছু লেখা নেই, কে কোনটা, মানে কোন পোস্টে আছেন, কিচ্ছু লেখা নেই। একটা আন্দাজ করা যাচ্ছে। হ্যাঁ, তো টোটাল 5 জন ছিলেন এখানে। আমি কি আসতে পারি স্যার, এসো। তো এইখানে চেয়ার ছিল, এই স্যারের সামনে একটা চেয়ার পাতা ছিল, আর এখানে টেবিল আছে একটা। ঠিক আছে, টেবিলে বিভিন্ন ওনারা হয়তো কিছু রেখেছেন। আর তারপর আমি কি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে একজন বললেন যে বসুন। আমি মানে অতটা ওটা খেয়াল করিনি। আমাকে আরেকবার বললেন যে বসুন বসুন। আমি বললাম হ্যাঁ স্যার। যে বসে গেলাম এখানে। হুম যখন বসে গেলাম, যে কল লেটারটা দেখি, যে কল লেটারটা টেবিলে এরকম রেখে দিলাম। যে হাতগুলো আমি বিলো দা টেবিল রাখলাম। ঠিক আছে, হাতগুলো আমি রেখেছি কারণ আমাকে আর কিছু দেখা যাচ্ছে না। যেই আমি বসে গেছি, আমাকে এতটা দেখা যাচ্ছে, বুক অবধি দেখা যাচ্ছে। তো আমি হাতগুলো যথারীতি রেখেছি। এবার বসে গেলাম ওখানে, কল লেটারটা দিয়ে দিলাম। বলছেন যে সৌরভ নন্দী। আমি বললাম না স্যার, সৌরভকান্তি নন্দী। হ্যাঁ, কি সাবজেক্ট আপনার? আমি বললাম ম্যাথামেটিক্স, 9-10 সেকশন। মানে ওনারাই বললেন 9-10 সেকশন, তো আমি বললাম হ্যাঁ স্যার। এবার প্রথম কোশ্চেন, এই যে সেন্টারে যিনি বসছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি ইচ্ছে? আমি বললাম, স্যার ইচ্ছে বলতে আমি শিক্ষকতা করার স্বপ্ন ছোট থেকেই দেখছি। আহ খুব ইচ্ছে ছোট থেকেই যে আমি স্কুলে গিয়ে পড়াবো, এটা বললাম। তারপর আহ তার ডান দিকে, ডান দিক হচ্ছে তো এটা, বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে যিনি ছিলেন, তিনি আমাকে বললেন যে আচ্ছা, তোমার বাড়ি কোথায়, আর কোন জায়গা থেকে কোন ডিগ্রি কমপ্লিট করেছো সেটা একটু বলো। আমি বললাম স্যার, আমার বাড়ি এখানে, আর আমি বিএসসি এখান থেকে করেছি, এমএসসি এখান থেকে করেছি, আর বিএড এখান থেকে করেছি। এটা হলো। তারপর বোধহয় ইনি আমাকে জিজ্ঞেস করলেন যে বর্তমানে তুমি কি করছো? আমি বললাম স্যার, বর্তমানে আমি বিভিন্ন টিচিং এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং একটা টিউশন পড়াই। এটা বললাম।
তারপর এখানে যিনি ছিলেন সেন্টারে আমাকে বললেন যে তোমার বাড়িতে কে কে আছে। আমি বললাম বাড়িতে কারা আছে। তারপর বিয়ে হয়ে গেছে তোমার। আমি বললাম না স্যার হয়নি। যাই হোক, এটা হলো। তারপর ইনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার সাবজেক্ট তো ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স এমনিতে একটা ডিফিকাল্ট সাবজেক্ট। অনেকেই এটা ঠিক মতো আয়ত্ত করতে পারে না, বোর ফিল করে, কঠিন লাগে অনেকের কাছে। তো তুমি অ্যাজ এ টিচার কিভাবে এটা ডিল করবে। আমি প্রথমে বললাম স্যার, আমি যে ক্লাসে পড়াচ্ছি সেখানে স্টুডেন্টদের প্রথমে মানে জানার চেষ্টা করব যে তারা কি কারণে এটার প্রতি ইন্টারেস্ট পাচ্ছে না, সেগুলো জানার চেষ্টা করব। এবং তারপর বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ টিচিং মেথড, মানে টিচিং মেথড অবলম্বন করার চেষ্টা করব। তখন উনি বললেন যে কি কি টিচিং মেথড তুমি ব্যবহার করতে পারো এখানে। আমি বললাম যে স্যার, অনেক ধরনের টিচিং মেথড হয়। আহ, আমি ইন্ডাকটিভ মেথডটা প্রথমে ইউজ করতে চাইবো। তো স্যার বললেন যে ইন্ডাকটিভ মেথডটা কি। আমি বললাম স্যার, যেখানে এক্সাম্পল থেকে আমরা রুলের দিকে যাই। প্রথমে যদি আমরা কিছু এক্সাম্পল দিই, তারপর যদি একটা রুল এস্টাবলিশ করি, সেটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হয়। কিন্তু ম্যাথস ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়, তার কারণটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিডাকটিভ মেথড ব্যবহার করি। ডিডাকটিভ মেথড মানে প্রথমে রুলটা বলে দেওয়া হলো, তারপর কিছু প্রবলেম করিয়ে দেওয়া হলো, যার ফলে তারা একটু বোর ফিল করে। যে স্যার তখন বললেন যে মানে তারপরে পরবর্তী কোশ্চেনে চলে গেলেন। হ্যাঁ। তারপরে তিনি আমায় আবার বললেন, এই সেন্টারে যিনি আছেন তিনি আমায় বললেন যে আচ্ছা, ত্রিভুজের ধারণা তুমি কিভাবে দেবে বাচ্চাদের। আমি বললাম যে স্যার, মানে আমার মাথায় প্রথমে যেটা ক্লিক করলো, পেডাগোগিতে পড়েছিলাম যে অ্যাক্টিভিটিটা খুব ভালো ব্যাপার। আমি বললাম যে স্যার, আমি প্রথমে ক্লাসে গিয়ে তাদের বলবো যে তারা নিজের চারপাশে এবং বাড়িতে যে ধরনের জিনিসপত্র দেখেছে সে আকৃতিগুলো খাতায় আঁকতে। এবং তারপর আস্তে আস্তে আমি তাদের ত্রিভুজের ধারণাটা বা ত্রিভুজ কোনগুলো চেনানোর চেষ্টা করব, এবং তারপর আস্তে আস্তে আমি ওই টপিকটা নিয়ে আলোচনা করব। তখন উনি বলছেন যে এই যে তুমি ছবি আঁকার কথা বলছো, ক্লাসের টাইমিং তো এভারেজ তোমার 40 থেকে 45 মিনিট থাকে। তাহলে ওই টাইমের মধ্যে যদি ছবি আঁকতে হয়, সারাদিন তো ছবি এঁকেই কেটে যাবে। খুব স্মাইল করছিলেন মাঝখানে যিনি বসছিলেন। আমি বললাম হ্যাঁ স্যার, তা তো হবে, কিন্তু এটা আমার একটা অ্যাপ্রোচ, আমার মনে হয় এই ব্যাপারটা এই ক্ষেত্রে ইন্টারেস্টিং হবে। তারপর বললেন যে আমি তখন বললাম যে স্যার, আমি অন্য আর একটা মেথড ব্যবহার করতে পারি। তখন বললেন যে কি ব্যবহার করতে পারো। আমি বললাম যে স্যার, এই কোশ্চেনটা আমি একটু মানে জানি না ঠিক কি বলেছিলাম, মানে আমার মনে হয়েছে উত্তরটা ঠিকঠাক হয়নি হয়তো। অ্যাকচুয়ালি এই যে ম্যানেজমেন্টের কোশ্চেন গুলো, এগুলোর কোনো ইউনিক আনসার হয় না যে এটাই ঠিক এটাই ভুল। বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। কারণ এই সিচুয়েশনটা আমি যেভাবে হ্যান্ডেল করতে চাইছি, অন্যজন সেভাবে নাও করতে পারে। হ্যাঁ। তো আমি তারপর বললাম যে স্যার, আমি তাদের বহুভুজের ধারণা দেওয়ার চেষ্টা করব। তখন বলছেন যে বহুভুজ কাকে বলে। আমি বললাম স্যার, যেখানে অনেক বাহু থাকে সেটা বহুভুজ। হ্যাঁ। তো বলছেন যে কি কি উদাহরণ হতে পারে। আমি বলছি স্যার, ষড়ভুজ আছে, পঞ্চভুজ আছে। তাহলে আমি প্রথমে তাদের এগুলো চেনানোর চেষ্টা করব, তারপর ত্রিভুজ আসার চেষ্টা করব। তখন এনারা হাসতেন যে এটা তো ব্যাপারটা আরো জটিল হয়ে যাবে। মানে পঞ্চভুজ, ষড়ভুজ, সেখান থেকে ত্রিভুজ। তারপর আমি বললাম হ্যাঁ স্যার, কিন্তু আহ, এটাই আমার মনে হয়েছে এখন। আর তারপর বলছেন যে আচ্ছা, ষড়ভুজের একটা বাস্তব এক্সাম্পল কি হবে। এবার ওই মোমেন্টে টাইম কিন্তু একদমই নেই। কোশ্চেন পরপর থ্রো হচ্ছে, আমাকে ওই মোমেন্টেই ভেবে উত্তর দিতে হচ্ছে। বাইরে বেরিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা বলা যেত, ওটা বলা যেত, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে করে থাকি, এক্সাম দিয়ে এসেও বলে থাকি যে হ্যাঁ, এই কোশ্চেনটা পারতাম, ওই কোশ্চেনটা পারতাম। কিন্তু হলের ব্যাপারটা পুরো আলাদা থাকে। তখন ওই মোমেন্টে ক্লিক করতে হবে মাথায়। এবার ষড়ভুজের বাস্তব এক্সাম্পল আমি কি বলবো, তখন হঠাৎ ক্লিক করে গেল যেটা, সেটাই বললাম যে স্যার, বেঞ্জিন রিং। ছোটবেলায় পড়েছিলাম ক্লাস 12-এ কেমিস্ট্রিতে বেঞ্জিন রিং। বলছেন যে এটা তো আরো জটিল হয়ে যাবে। বেঞ্জিন রিং না, ঠিক আছে, কিন্তু জটিল হয়ে যাবে, তাদের কি করে বোঝাবে। আমি বললাম স্যার, এই মুহূর্তে তাহলে বলতে পারছি না। যে তখন ওটা হয়ে গেল। তারপর এবার এইখান থেকে কোশ্চেনটা এলো। প্রথমে এই তিনজন কিন্তু অ্যাক্টিভ ছিলেন, আর এই সাইড একজন ছিলেন, তিনি কিন্তু মন দিয়ে শুনছিলেন আমি কি বলছি। হ্যাঁ, তিনি কিন্তু কোনো রকম কোশ্চেন করেননি আমাকে। আর তারপর এখান থেকে কোশ্চেনটা এলো, আচ্ছা, কোন সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো। আমি তখন বুঝে গেলাম যে ইনি সাবজেক্টের। আমি প্রথমেই ভাবছি যে আমাকে সাবজেক্ট থেকে কেন কোশ্চেন করছে না কেউ। প্রথম থেকে দেখছি ক্লাসরুম ম্যানেজমেন্ট বা এগুলো হচ্ছে। আমি ভাবছি তাহলে কি সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে না আমাকে। তারপর যখন এখান থেকে কোশ্চেনটা এলো, বললাম হ্যাঁ, তাহলে ইনি হয়তো সাবজেক্টের এক্সপার্ট হতে পারেন। আমি একটা আইডিয়া করলাম, ঠিক আছে।
আর এনারাও হতে পারেন, কারণ ষড়ভুজ এক্সাম্পল চাইছেন মানে ষড়ভুজ ব্যাপারটা এনারা জানেন। মানে এখানে কিছু লেখা নেই, তো একটা গেস করছিলাম। এবার ইনি জিজ্ঞেস করলেন যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি পাবো। আমি বললাম, স্যার কোনো সংখ্যাকে তো শূন্য দিয়ে ভাগ করা যায় না, এটার কোনো সংজ্ঞা নেই। অর্থাৎ এটা আমরা বলে থাকি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা ব্যাপারটা অসংজ্ঞাত। এটা বললাম। যে স্যার, মানে স্যার কিন্তু কোনো রকম এক্সপ্রেশন কিছু দেননি, ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে গেলেন। আচ্ছা, শূন্যটা কি ইন্টিজার নাকি ফ্র্যাকশন, স্যার জিজ্ঞেস করলেন। আমি বললাম, স্যার শূন্যটা হচ্ছে ইন্টিজার। তারপর তিনি বললেন যে পজিটিভ না নেগেটিভ। আমি বললাম যে স্যার শূন্যটা পজিটিভ নেগেটিভ কোনোটাই নয়, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার এবং শূন্য, এই তিনটে মিলিয়ে আমরা ইন্টিজারের সেট ডিফাইন করি। তারপর তিনি বললেন এরকম একটা মোটামুটি ইয়ে করলেন। তারপর এনাদেরকে বললেন যে আর কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। বললাম, না ঠিক আছে। তারপরে লাস্টে, একদম লাস্টে সেন্টারে যিনি ছিলেন, প্রথম থেকেই খুব স্মাইল করছিলেন, মানে আমার খুব ভালো লেগেছে। প্রত্যেক স্যারকেই ভালো লেগেছে, কিন্তু এনাকে বেশি ভালো লেগেছে আমার, সেন্টারে যিনি ছিলেন। হ্যাঁ, তিনি লাস্টে আমায় বলছেন, ঠিক আছে তাহলে তোমার ইচ্ছে পূরণ হোক, পড়াও এবার, এটা বললেন। দিয়ে তারপর ঠিক আছে, আসো এবার। আমি বললাম হ্যাঁ। তারপর উঠে গেলাম আমি, তারপরে সবাইকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার বলে বেরিয়ে গেলাম। বেরিয়ে ব্যাগটা নিলাম, ব্যাগটা নিয়ে আমি এবার ওই অন্য একটা গেট আমায় দেখানো হয়েছিল, এই গেট দিয়ে ইয়ে করে মেন গেট দিয়ে বেরিয়ে গেলাম। মেন গেট দিয়ে বেরিয়ে গেলাম। তারপর আমি আমার একটা ডকুমেন্ট ভেতরে ঢোকাচ্ছিলাম, তখনই আমায় ওই যে স্টুডেন্টের কথা বললাম, সাবস্ক্রাইবারের কথা, যে ওই সেদিন দেখতে এসেছিল কে কি করছে না করছে, মানে পরিবেশটা বুঝতে এসেছিল, সে পিছন থেকে আমাকে জিজ্ঞেস করলো, কেমন হলো স্যার?" আমি তখন ওইটা ডকুমেন্টটা ব্যাগে ঢোকাতে ব্যস্ত, আমি তখন পিছন থেকে ঘুরে তাকালাম। তাই বললাম হ্যাঁ ভালোই হয়েছে। তারপর আমায় বললো যে স্যার কোন জায়গা থেকে বেশি কোশ্চেন করেছে। অ্যাকচুয়ালি আমার তখন না ফেরার খুব তাড়া ছিল। হ্যাঁ, ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, আমাকে ফিরতেও হবে। আমি তাকে বললাম সেটাই যে আমার এখন একটু তাড়া আছে, আমি এই মুহূর্তে আর বলতে পারছি না, পরে গিয়ে যদি আমি টাইম পাই তখন বলবো। হ্যাঁ, যাই হোক, তারপরে আমি ফিরে গেলাম, উম যেখানে আমার ফেরার ছিল ফিরে গেলাম। যাই হোক, এটা ছিল আমার মোটামুটি গল্প। কিছু স্কিপ করলাম নাকি ভাবছি, সবই তো হয়ে গেল। আমাকে ভেতরে যা যা জিজ্ঞেস করেছে বলে দিয়েছি, কিভাবে ডিবি হলো বলে দিয়েছি। হ্যাঁ, স্যার, হ্যাঁ। স্যার, ওরা ওই মার্কসটা কি ক্যালকুলেশন, কি কোনো ক্যালকুলেটর বা কোনো এমনি করে করছিল না? না, এবার আমার যে বোর্ডে ছিল, দেখো বোর্ড চারটে বোর্ড ছিল তো, মিউট করো আমি বলছি। আমার যে বোর্ডে ছিল, আমার তো বোর্ড নাম্বার 4 ছিল। আমার বোর্ডে দুজন স্যার ছিলেন, তারা কিন্তু ভেরিফাই করছিলেন, তাদের হাতে কোনো ক্যালকুলেটর থাকেনি। এবার অন্য দু তিনটে বোর্ড ছিল, তাদের টেবিলগুলোতে দেখছিলাম যে একটা টেবিলে দুজন ম্যাম ছিলেন, তাদের হাতে ক্যালকুলেটর ছিল, তারা কিন্তু ক্যালকুলেটর দিয়ে দিয়ে চেক করছিলেন। আমার ক্ষেত্রে ওরকম কিছু মানে করেননি। হ্যাঁ, আর আমি অতটা লক্ষ্য করিনি, তবে আমার ক্ষেত্রে ওই ব্যাপারটা হয়নি। ওনারা সমস্ত উল্টে উল্টে দেখে নিচ্ছেন তো মোটামুটি, আর সমস্ত কিছু ওদের কাছে তো মানে যাচ্ছে, জেরক্স কপি গুলো থাকছে, সমস্ত কিছু থাকছে। আর তারপর আমি বাইরে বেরিয়ে এবার আমার যে ফোন কল গুলো ছিল, বাড়িতে ফোন করলাম, বন্ধুদের ফোন করলাম, কিছু মানে যাদের ছিল ভাই ছিল, ব্যাস। এই হচ্ছে মোটামুটি আমার গল্প। এবার তোমাদের আর কোনো ডাউট থাকলে বলতে পারো। স্যার একদম ওই লেফট মোস্ট কর্নারে যিনি ছিলেন উনি একটা কোয়েশ্চেনও করেননি, আপনাকে শুধু অবজার্ভ করছিলেন। হ্যাঁ, 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 মন দিয়ে শুনছিলেন, কিচ্ছু বলেননি। কোশ্চেন এখান থেকে করা হচ্ছিল। এটাই কিন্তু হয় জেনারেলি, একজন থাকেন যিনি তোমাকে চেক করবেন তোমার ভঙ্গিমাটা কেমন। এখানে তো অ্যাকচুয়ালি তুমি সাবজেক্ট কতটা জানো এটা টেস্ট করা হচ্ছে না, ওই টেস্ট তো হয়ে গেছে 90 নম্বরের পরীক্ষায়, তুমি কতটা সাবজেক্ট জানো, ওখানে সাবজেক্টের সিলেবাসে পরীক্ষা হয়েছে। এখানে দেখা হচ্ছে যে অ্যাজ এ টিচার তুমি কতটা কমফোর্টেবল, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তোমার কনফিডেন্স কেমন। তুমি যে সমস্ত উত্তর পারবে এমনটা কোনো কথা নয়, কেউই পারে না সমস্ত উত্তর। যারা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে তারাই বলছে আমি এটা পারিনি ওটা পারিনি, অনেকেরই হতে পারে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে না পারলেও তুমি কি বলছো না বলছো, কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছো, ওটাই দেখতে চাইছেন। তোমার পার্সোনালিটি দেখতে চাইছেন, পার্সোনালিটি কেমন, একটা টিচারের পার্সোনালিটি কেমন। আর ওখানে
ওই জন্য প্রথম ব্যাপারটা হচ্ছে যে তোমার ড্রেসটা টিচার সুলভ হতে হবে, তোমার আচরণটাও টিচার সুলভ হতে হবে। হ্যাঁ, তুমি ওখানে গিয়ে মানে খুব উঁচু গলায় কথা বলতে পারবে না। হ্যাঁ, এরকম ভাবে আর কি। আর কিছু? প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আপনি কোন কোন সালে কি কি পাস করেছেন সেটা কি বলতে হয়েছিল, নাকি জাস্ট কোথা থেকে কি পাস করেছেন সেটা? আমি বলেছিলাম, একটা দুটো বললাম। তারপর যেমন বললাম যে আমি বিএসসি কমপ্লিট করেছি বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে 2017 সালে। তারপর আমার এমএসসি কমপ্লিট করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে 2019 সালে। আর গীতা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড কমপ্লিট করেছি 2021-এ। ঠিক আছে, এটা আর কি, এটাই বললাম। তোমার এমএসসি হয়েছে তো, মানে প্রথমে জিজ্ঞেস করছিলেন এমএসসি ম্যাথামেটিক্স করেছো, তো আমি বললাম হ্যাঁ স্যার। স্যার এগুলো জিজ্ঞেস আমি করছি। গোটাটাই বুঝতে পারলাম, ওই এনসিটির ওই যে যেটা প্রমাণটা ওটা আরেকবার মানে একটু বললে ভালো হতো, মানে ওটা কি বললেন জিনিসটা? এনসিটি প্রমাণটা হচ্ছে যে তোমার কলেজটা অ্যাকচুয়ালি এটা কেন চাওয়া হয় বিএড এর ক্ষেত্রে। অনেকের মনে এটাই প্রশ্ন জাগে যে আমরা বিএসসি এমএসসি করে এসেছি, তখন তো কিছু দেখা হয়নি। কারণ বিএসসি এমএসসি আমরা যেগুলো করেছি ওগুলো কিন্তু গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে, সরকারি জায়গা ওগুলো। হ্যাঁ, তো ওইখানে ওই প্রবলেমটা হয় না। কিন্তু বিএড ম্যাক্সিমাম বেসরকারি কলেজ, অনেক বেসরকারি কলেজেরই কি হয় তোমার ঠিকঠাক ডকুমেন্ট থাকে না, অনেকেই কিন্তু ভুলভাল কোর্সে এনরোল করিয়ে দেয়, দিয়ে পরে দেখা যায় যে তাদের মানে ওই কলেজটা ভ্যালিডই ছিল না। সেই জন্য তোমার এটা চাই যে তুমি যেই সেশনে করেছো বা কলেজটা এনসিটি রেকগনাইজড কিনা ওটার একটা প্রমাণ চাই ওরা। এটা কলেজের দায়িত্ব, কলেজকে প্রত্যেক ইয়ারে এগুলো মানে চেক করাতে হয়, ভেরিফাই করাতে হয়। হ্যাঁ, আমি বিএড কলেজ ওই তো যেদিন ইয়ে এলো, রেজাল্ট বেরোলো, মানে ইন্টারভিউ লিস্ট বেরোলো, আমি সেদিনই খবর পেয়েছিলাম যে এটা লাগছে। ঠিক আছে, তো আমি সঙ্গে সঙ্গে বিএড কলেজে চলে গেলাম, যোগাযোগ করলাম যে স্যার আমার একটা এরকম লাগবে। বলছে হ্যাঁ এটা তো দেওয়া হয়, কিন্তু যারা চায় আমরা তাদের দিয়ে দিই। এটা জেনারেলি অনেক কলেজে দেয়, আমার কলেজে ওটা দেয়নি, বললো যে অনেকে চায়নি তাই তখন দেওয়া হয়নি, তোমার লাগবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিল আমাকে তখন কলেজ থেকে। এটাই ব্যাপার, কলেজে স্যার গিয়ে ওই বলবে এনসিটি সার্টিফিকেট লাগবে। ওই সার্টিফিকেটটা কি লেখা থাকে, মানে আপনি যে সেশনটাই বিএড করেছেন সেই সেশনটাতে ওই ইনস্টিটিউটটা এনসিটি রেকগনাইজড ছিল, নাকি মানে 2024 সালে ওটা রেকগনাইজড আছে, ভ্যালিড আছে, ওটা লেখা থাকে, কোনটা লেখা থাকে? না না, সেশনটা ওখানে লেখা থাকেনি। ওখানে লেখা ছিল যে আমার কলেজটা এনসিটির আন্ডারে আছে, এনসিটি রেকগনাইজড। আর যেহেতু কলেজের স্ট্যাম্প থাকছে, প্রিন্সিপালের সিগনেচার থাকছে, ঠিক আছে, ওটাই কিন্তু ভ্যালিডিটিটা দেখিয়ে দিচ্ছে। আর ডেটটাও কিন্তু লেটেস্ট আছে, 2024 অব্দি ভ্যালিড দেখাচ্ছে আমি যে ডেটে কালেক্ট করেছি। ওইটাই ব্যাপার। আর এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, এটা একটা প্রথম স্টেপ। তোমার ডকুমেন্ট গুলো আবার ভেরিফাই হবে, তুমি যে কলেজে করেছো যেখানে করেছো সেখানে যাবে তোমার সমস্ত কিছু, ওখান থেকে আবার ভেরিফাই হয়ে আসবে ওগুলো। ঠিক আছে, ওগুলো মানে স্যার এবার হবে আবার। এবার ধরুন কেউ একটা বিএড করেছে কিছু বছর আগে, তার সেই কলেজটা ধরুন এখন উঠে গেল কিংবা এনসিটি রেকগনিশন আর পেলো না, কিন্তু যখন সে বিএডটা করেছিল সেই কারেন্ট সেশনে ওটা হ্যাঁ, রেকগনাইজড ছিল, তখন সেক্ষেত্রে ওটাই ওই দরকার টাইমে তো, সার্টিফিকেট। ওটাই দরকার, ওটাই দরকার বলছি তো। তুমি যখন করেছো তখন ছিল কিনা, তাহলেই হবে, আচ্ছা আচ্ছা, প্রমাণটা ঠিক দেখাতে আছে। হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো চাপের কিছু নয়। ওটা নিয়ে অনেকে ভাবছিল কি হবে কি হবে, ওটা একদম চাপের কিছু নয়। কলেজে গিয়ে বলবে যে স্যার আমাদের এনসিটি সার্টিফিকেট লাগবে, তো ওনারা জানেন কোনটা এনসিটি সার্টিফিকেট, বললেই দিয়ে দেবেন কলেজ থেকে। আর অ্যাকচুয়ালি আর একটা হয়, ওটার জন্য আমি অ্যাপ্লাইও করেছিলাম, কিন্তু ওটা আমার দুবারই দেখছি ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। আর একটা হয় এনসিটির ওয়েবসাইট থেকে, ঠিক আছে, এনসিটির তো অনলাইনে ওয়েবসাইট আছে, ওখানে একটা করা যায়, ওখানে একটা অ্যাপ্লিকেশন করার মেথড আছে। ওই সার্টিফিকেটটার নাম হচ্ছে এনসিটি OTPRMS, অনলাইন টিচার পিউপিল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম একটা কিছু ফুল ফর্ম হবে বোধহয়। মানে এই যে তুমি বিএড ডিএলএড করছো, তো ওখানে এদের কাছে সমস্ত কিছু থাকে তথ্য। হ্যাঁ, তোমাকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এই সার্টিফিকেটের জন্য। ওখানে তোমার বিভিন্ন তথ্য দিতে হয়, বিএড এর একটা কিছু প্রমাণ দিতে হয়, ফাইনাল সেমিস্টারের মার্কশিট দিতে হয়, মাধ্যমিকের মার্কশিট দিতে হয়, এই সমস্ত দিতে হয়। দিয়ে তারপর ওটাতে অ্যাপ্লাই করার পর এগুলো ভেরিফাই হবে তোমার তথ্যগুলো। হ্যাঁ, যদি ভেরিফিকেশনটা ঠিকঠাক হয় এখানে একটা সার্টিফিকেট জেনারেট হয়, এটা ডাউনলোড করে তুমি ব্যবহার করতে পারো। এটাও কিন্তু মানে এটা করে নিলে আর কোনো ঝামেলাই নেই। কিন্তু
তখন টাইম কম ছিল। হ্যাঁ, আমি জানতে পেরেছিলাম 24শে ডিসেম্বরের পরে এটা, তারপরে অ্যাপ্লাই করি। এবার প্রথমে ভেরিফাই হতে অনেকটা টাইম নিল, যে ভেরিফাই হয়ে জানুয়ারি 4 তারিখে আমাকে দেখাচ্ছে যে তোমার ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে, কিছু একটা কারণ দেখে ডিসঅ্যাপ্রুভ করেছে। দিয়ে আমি আবার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, অন্য একটা মেল আইডি দিয়ে। দিয়ে দেখছি আবার ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। তারপর আমি একটা দাদাকে জিজ্ঞেস করলাম, আহ, সে অলরেডি ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারিতে জব করে, ঠিক আছে। তো আমি তাকে ফোন করলাম যে দাদা এরকম হয়েছে, বলছে ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, ওটা পেলে ভালো, না হলেও কোনো প্রবলেম নেই, যেটা কলেজ থেকে দিচ্ছে ওটাও ভ্যালিড। কারণ আমাদের যখন ভেরিফিকেশন হয়েছিল আমাদের ওটা চেয়েছিল, আমরা ওই যেটা দিয়েছিলাম, কলেজের যেটা দিয়েছিল ওটা দিয়েছিল। হ্যাঁ, এই ব্যাপার। স্যার, আর একটা জিনিস, ওটা আরটিআই করেও পাওয়া যায়, মানে আপনি এনসিটির ওখানে আরটিআই করতে পারেন যে ওই সেশনে আপনার হুম, কলেজটা মানে এনসিটি রিকগনাইজড ছিল কিনা, তাহলে ওরা আরটিআই এর একটা রিপ্লাই দেবে, ওটা একটা ইয়েতে ওই এনসিটির ওখান থেকে সিল টিল থাকে, স্ট্যাম্প থাকে, ওটাও একটা স্ট্রং হুম, প্রুফ। হুম, হুম, হুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে টাইম কম ছিল আমার কাছে, অত তো টাইম ছিল না। মানে ডিসেম্বরের লাস্ট থেকে আমার কাছে এই জানুয়ারি 1st উইক অব্দি টাইম ছিল। ওর মধ্যে যতটা করার আমি করেছি, এবং আম, এইটা দেখলাম যে এটা বেস্ট হবে কলেজ থেকে যেটা দিচ্ছে। ম্যাক্সিমাম জন এটা জানেই না, ঠিক আছে। আর কলেজ থেকে দিচ্ছে ওটাও জানে না, কলেজ থেকে অনেকে গিয়ে কালেক্ট করেছে। ওটা হচ্ছে বেস্ট হবে। যদি তুমি কোনো ক্ষেত্রে না পাও, চিন্তা করার কিছু নেই, প্যানিক করার কিছু নেই। এই সার্টিফিকেটটা তেমন কোনো জায়গাতে চাওয়াই হয় না, ঠিক আছে। তোমার ওই বিএড এর 4টে সেমিস্টারের মার্কশিট এবং বিএড এর ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট দেয়, দেখবে। হ্যাঁ, ওই 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 দুটো দেখালেই কাজ হয়ে যায়। এখানে বলেছিল দেখাতে, তাই আমরা ভাবছিলাম এটা কি এটা কি, দেখলাম এটা কিছুই নয়। এবং আমি এইটা নিয়ে বেশি চাপে ছিলাম, যে ডিভির দিন কি হবে, হ্যাঁ, এটার জন্য কোনো প্রবলেম হবে কিনা। তো 6 তারিখে আমার একটা পরিচিতর ইন্টারভিউ ছিল, সে বায়োলজি ছিল। তো তার হওয়ার পর তাকে আমি প্রথমে ফোন করে ওটাই জেনেছিলাম যে এনসিটি সার্টিফিকেটের ব্যাপারটা কি। সে আমাকে বললো চাপ নেওয়ার কিচ্ছু নেই, যেটা কলেজ থেকে দিয়েছে ওটাই, মানে ওটা দিলে কোনো প্রবলেমই নেই, ওটাই নিচ্ছে ওরা। বা এটা দেখালেও কোনো প্রবলেম নেই, এটা দেখালেও প্রবলেম নেই। তখন আমি অনেকটা চাপ মুক্ত হলাম। আর তারপর যখন ডিবিটা হয়ে গেল আমার, তখন ফাইনালি আমি বুঝতে পারলাম যে আচ্ছা এই ব্যাপার। কি হয় বলতো, অনেক অনেক কিছু বলে, যখন তুমি নিজে ওটা দেখছো না, তখন যে উপলব্ধিটা করবে, তখন জিনিসটা ঠিক লাগে। আমি যখন গিয়ে দেখলাম আমারটা কোনো প্রবলেম হলো না, তখন আমি বুঝলাম যে না, এই ব্যাপার। স্যার, কারোর ডকুমেন্টে কোনো ফল্ট থাকলে বা কিছু হলে ওরা কি ইনস্ট্যান্টে ওখানেই বলে দিচ্ছিল নাকি সব জমা নিয়ে নিচ্ছিল? দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি দেখার টাইম পাইনি। কারণ আমার ডিবিটাও প্রথমে হয়ে গেছে, ইন্টারভিউ প্রথমে হয়ে গেছে, আমি জলদি বেরিয়ে গেছি। হয়তো পরে কারো প্রবলেম ছিল, হ্যাঁ, আমি দেখার টাইম পাইনি। তবে আমি যখন করিয়েছি তখন তার মানে কিছু বেরোয়নি, কারোর কিছু প্রবলেম বেরোয়নি। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা কথা, আপনি যখন ঢুকছিলেন মেন ইন্টারভিউ রুমটাতে, যখন আমি আসতে পারি কিনা স্যারেরা জিজ্ঞাসা করলেন, ঢোকার পরে আপনি কি হাত জোড় করে নমস্কার টমস্কার কিছু করেছিলেন বা গুড মর্নিং টর্নিং কিছু না, না, বলেছিলেন না, কি গুড আফটারনুন? কিচ্ছু কিচ্ছু বলিনি ওগুলো। আচ্ছা আচ্ছা, এইগুলো তো অনেক জায়গায় বলতে বলে, মানে আপনি কি হ্যাঁ, মানে বলতে ইচ্ছে বলে করে কিন্তু এগুলো বলেননি? আমি ইচ্ছা করে বলিনি ওটা। আমি আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে যতটা কম কথা বলা যায় ততটাই ভালো, বেশি কথা বলা উচিত নয়, টু দা পয়েন্ট বলতে হবে। অনেকে ওরকম করে, উল্টে ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় অনেক সময়। ওই কথা ভেবেই আমি বলিনি। আর ওগুলো বলাটা ম্যান্ডেটরি নয়, তুমি বলতেও পারো নাও বলতে পারো। আমি তো সমস্ত কিছুই পারমিশন নিয়ে করেছি। আমি ঢুকলাম পারমিশন নিয়ে, তারপর বসিও নি, আমি দাঁড়িয়েছিলাম। বসতে বললে তারপর বসতে হবে। বসতে বলার পরে কি থ্যাংক ইউ বলতে বলেছিলেন? বলেছিলাম মনে হচ্ছে, ওটা খেয়াল হচ্ছে না, মনে হচ্ছে বলেছিলাম। তার মানে স্যার, আপনি বলতে চাইছেন যে যদি এই যে ঢোকার সময় নমস্কার করা কিংবা গুড আফটারনুন এই সমস্ত না বলা হয়, তাহলে কিছু ইমপ্রেশন খারাপ হবে না? আমার কথাটা শুনে কি মনে হচ্ছে, আমাকে লাস্ট ওই কথাটা কেন বললেন উনি? ঠিক আছে, নিশ্চয়ই ভালো লেগেছে তাই বলেছেন। স্যার,
ওনারা যখন হ্যাঁ, ইন্টারভিউটা নিচ্ছিলেন তখন কি কোনো কাগজে পেনে কিছু মার্কস টাক্স কিছু লেখালেখি করছিলেন, ওটা আপনি লক্ষ্য করেছেন? আমি কারোর হাতের দিকে তাকাইনি, আমি প্রত্যেকের মুখের দিকে তাকিয়েছিলাম। ওইগুলো অনেকটা খারাপ ইমপ্রেশন দেয়। তুমি এদিক ওদিক দেখছো, চোখটা তোমার আই মুভমেন্টও দেখছো সবাই, কি করছো, কিভাবে কার দিকে দেখছো। হ্যাঁ, থাকতে পারে হয়তো সামনে অনেক কিছু ছিল, মানে যেহেতু টেবিল আছে, টেবিলে তো কাগজপত্র থাকতেই পারে। আমি ওটাও লক্ষ্য করিনি। মানে আমার তখন কোনো দিকে দেখার কোনো আগ্রহই ছিল না, কোথায় কে কাগজ নিয়ে বসে আছে, কে কোথায় মার্কস বসাচ্ছে। আমি ভাবলাম আমি যেগুলো দিচ্ছি ঠিকঠাক হলেই হচ্ছে। হুম। আমি 3টে 20-র মধ্যে বেরিয়ে গেছি ওখান থেকে। 2টো 20-তে ঢুকলাম ওখানে, 3টে 20-র মধ্যে বেরিয়ে গেলাম ওখান থেকে। 1 ঘন্টার মধ্যে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ সমস্ত কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কত ফাস্ট ওখানে কাজ হয়েছে। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট। আর হ্যাঁ, ডেমো, আমি যে ডেমো তৈরি করে গেলাম, তোমরা তো শুনে বুঝতে পারলে ডেমো নেওয়া হয়নি ওখানে। ঠিক আছে, ডেমো নিলে তো অনেক টাইম লেগে যাবে, কি করে কমপ্লিট হবে। আর ডেমো নেওয়ার কথা বললে ডেমোটা বলা থাকে, ডেমোতে এত নাম্বার থাকে, ভাগটা বলা থাকে। যেহেতু বলা থাকেনি, তাই ডেমো হয়নি। এবার তবু ডেমো তৈরি করে গিয়েছিলাম, যদি বাই চান্স ডেমো নিত তখন কি হবে আমার। স্যার ওই আবার স্যার যেখানে কি ইন্টার সেই আরবি হুম। মাদ্রাসা, সেই ফাজিলি মাদ্রাসা, ওগুলো সেই পড়ে যেতে বলে স্যার ইন্টারভিউতে অনেক সময়। হ্যাঁ, 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 আমি তো সমস্ত কিছু পড়ে গিয়েছিলাম, মাদ্রাসা নিয়ে সমস্ত কিছু পড়ে গিয়েছিলাম। এবার কি, হ্যাঁ, আমাকে না ধরতে পারে, কিন্তু এই যে আমি জেনে গেলাম, এতে কিন্তু আমার লাভই হলো। ঠিক আছে, তুমি যত পড়াশোনা করে যাবে, জেনে যাবে, তোমার কি হবে, কনফিডেন্সটা ভালো থাকবে। আমি অত প্যানিক করিনি। ঠিক আছে, ইন্টারভিউ হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, আমি কিন্তু মানে ঠিকঠাক ছিলাম, যে হ্যাঁ একটু মনে মনে হালকা ইয়ে হচ্ছিল, ওটা সবারই হয়। কিন্তু বিরাট একটা কিছু হচ্ছিল যে কি হবে কি হবে। হ্যাঁ, ওরকম ব্যাপারটা অতটা আমি করিনি, বা এই ধরনের কিছু ইয়েও করিনি। পরীক্ষা দিতে গিয়ে অনেকে কি করছে যে, ওই যেমন হয় না, বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন হয় যে কতজন অ্যাবসেন্ট হয়েছে দেখি, কতজন প্রেজেন্ট আছে দেখি, কে কি করছে দেখি, আমি কারোর দিকে তাকাইনি অত। ঠিক আছে, আমি নিজেরটা নিয়ে বেশি চিন্তিত ছিলাম ওই দিন। তার মধ্যে যতটা দেখার সময় সুযোগ পেয়েছি দেখেছি। স্যার ওই আর তাহলে তো বলো। এটাও বলতে পারবেন না বোধহয় যে ওই ইন্টারভিউ রুমটা ওটা পুরোটা রেকর্ডিং হচ্ছিল কিনা, মানে ইন্টারভিউটা ভিডিও রেকর্ডিং হচ্ছিল কিনা? ভিডিও রেকর্ডিং বলতে আমি যতটা শুনেছি, আমার একটা বন্ধু বলছিল যে ওখানে সিসিটিভি লাগানো আছে, কিন্তু অডিও বোধহয় রেকর্ড হচ্ছে না, তোমার অ্যাক্টিভিটি রেকর্ড হচ্ছে। মানে ভিডিও রেকর্ড হচ্ছে উইথাউট অডিও, এটা বলছিল, হতে পারে। হুম। তবে প্রমাণ থাকছে ওদের কাছে, সমস্ত কিছু প্রমাণ থাকছে। স্যার মোটামুটি তাও ফাইনাল রেজাল্টটা কতদিনের মাথায় আসতে পারে মোটামুটি, তাও আপনার মনে হয়? ওখানের এনভায়রনমেন্ট আমি দেখলাম খুব ভালো, মানে প্রচুর অ্যাক্টিভ ওখানে মেম্বাররা। রেজাল্ট খুব জলদি আসবে এটাই মনে হচ্ছে। কারণ ইন্টারভিউটা দেখো, তোমার 2 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিয়ে নিল, মানে লিস্ট বের করার 2 সপ্তাহের মধ্যে। প্রসেস খুব ফাস্ট হবে, এটা বোঝা গেল ওখানে গিয়ে। প্রচুর অ্যাক্টিভ ওখানে সবাই, যে স্পিডে কাজ হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন এত স্মুথ ভাবে হচ্ছে না, কারো কোনো প্রবলেম নেই কোথাও। আমি ডিভি করিয়ে সব থেকে বেশি ভালো লেগেছে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনে, খুব সুন্দরভাবে হয়েছে। আর হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আহ, আমি কি পড়েছিলাম, ওই তোমার মাদ্রাসা নিয়ে পড়েছিলাম, নিজের জেলা, নিজের রাজ্য, মোটামুটি যতটা জানা যায় জেনেছিলাম। আমার জেলায় কি কি ফেমাস প্লেস আছে, কি নদী বয়ে গেছে, যতটা জানা যায় আর কি। হ্যাঁ। আর তারপর সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু আমি 9-10-এর লেভেলে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, তাই 9-10-এর টেক্সট বইগুলো কালেক্ট করলাম। 9-10-এর টেক্সট বইগুলোর কি নাম, কি বই ব্যবহার করা হয়, এখানে বইগুলোর নাম জানতে হবে। হ্যাঁ, জেনে গিয়েছিলাম। তারপর মানে প্রবাবিলিটি যা যা থাকে আর কি, যে এটা হতে পারে ওটা হতে পারে, সমস্ত কিছু জায়গা কভার করে গিয়েছিলাম। তারপর 9-10-এর টেক্সট বইয়ে সিলেবাসে কি কি আছে, চ্যাপ্টার গুলোর নাম আমি মোটামুটি দেখেছিলাম, যতটা মনে থাকে। আর তারপর বিএসসি ম্যাথামেটিক্স এর কিছু জায়গা দেখে গিয়েছিলাম। যেহেতু এই পরীক্ষাটার জন্য তখন এমনিতেই পড়া হয়েছে, অতটা আর দেখিনি। যেগুলো একটু একটু মনে হচ্ছে ভুলে গেছি, একটু একটু দেখেছিলাম বিএসসি ম্যাথামেটিক্স থেকে। আর ইউটিউবে অনেক মক ইন্টারভিউ দেখছিলাম সাবজেক্ট রিলেটেড, দেখতে পেয়েছিলাম কয়েকটা স্যারের ভিডিওতে। তো কোশ্চেন গুলো দেখে মনে হলো হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন গুলো উত্তর তো আমি বলতে পারছি বা বলতে পারবো, একটা কনফিডেন্স পাচ্ছিলাম। আর
আমাদের যে গ্রুপ আলোচনাটা হচ্ছিল 3 জন বন্ধুর, ওখানেও তো সাবজেক্টের আলোচনা হচ্ছিল, যার ফলে সাবজেক্ট নিয়ে অতটা আলাদা করে কিছু করতে হয়নি। এই ডেমোর জন্য 9-10 যে টপিক গুলো বললাম ওইগুলো আমি একটু বই ঘেটে দেখেছিলাম, খাতায় নোট করেছিলাম এইভাবে। যেমন এখানে দেখো লগারিদম, লগারিদম নিয়ে আমি এভাবে নোট করেছিলাম। আমার যা যা দরকার আমি খাতা বানিয়েছিলাম, এই খাতাতে আমি যা যা দরকার নোট করেছিলাম। প্রত্যেকের নোট আলাদা আলাদা হয় না, যার যেমন প্রয়োজন পড়ে সেভাবে নোট করতে হয়। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তবে স্যার আপনার ইন্টারভিউটা ভালোই হয়েছে, আমি যতটুকু মানে বুঝতে পারলাম আর কি। মানে একটা জায়গা ওই যে যেটা ওই বললেন যে ওই ত্রিভুজটা নাকি ওই একটু জটিল হয়ে গেল, ওইখানটা বাদ দিয়ে ওভারঅল ইন্টারভিউটাতে আপনি কোনো মানে ভুল অ্যান্সারও দেননি এবং যথেষ্ট সঠিক সব প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, এটাই সবচেয়ে পজিটিভ দিক আর কি। হুম হুম হুম। ওটাই ওটাই হয় আর কি, যে মানে না জানলে বলবো না, অহেতুক ভাটিয়ে লাভ নেই, ওটা কিন্তু ইমপ্রেশনটা খারাপ করে। আমার যখন মনে হচ্ছে আমি আর বলতে পারছি না, আমি তখন বলে দিলাম যে স্যার এই মুহূর্তে বলতে পারছি না, এতে লজ্জার কিছু হ্যাঁ, নেই। আর ওই ওই লেভেলের কোশ্চেন গুলোর ওইটা আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন ব্যক্তির কাছে ওটা বিভিন্ন রকমের, একজনের কাছে হয়তো ভালো, অন্যজনের কাছে হয়তো খারাপ লেগে গেল, এই জায়গাটা আর কি আপনি ঠিকই ওটা বলেছেন। ওটার তো কোনো স্পেসিফিক উত্তর হয় না। হুম হুম হুম। আর ওখানে তোমায় পাজল করার চেষ্টা করবে, ঠিক আছে? আমাকেও করা হয়েছিল। যখনই আমি বললাম যে ছবি আঁকানোর চেষ্টা করব, তখনই ঘুরিয়ে আমাকে নিয়ে চলে গেলেন যে টাইম আছে। হ্যাঁ, তোমাকে ওগুলোও বলতে হয়, পসিবল আরো যেগুলো আছে বলতে হবে, একটা তো উপায় হয় না। তাই আমি বললাম যে স্যার এই পদ্ধতিতেও পসিবল। এবার হয়তো ব্যাপারটা একটু জটিল হয়ে গেল, বহুভুজ থেকে যখন পঞ্চভুজ ষড়ভুজে এলাম, কিন্তু ওই মুহূর্তে আমার যেটা ক্লিক করেছে বলেছি। এখন মনে হতে পারে এটাও বলা যেত, কিন্তু ওটা পরীক্ষার বাইরে, হল থেকে বেরিয়ে অনেক কিছু হয় ওই মোমেন্টে। মানে আমি ভাববার টাইমই পাচ্ছি না, আমাকে বলা হচ্ছে তবে শোনো শোনো তবে একটা স্যার কোশ্চেন। তবে স্যার আপনার আপনার অ্যান্সারটাও একদিক থেকে ঠিক, কারণ ক্লাস 9-10 এর ছেলেরা পঞ্চভুজটা বুঝতে পারবে, মানে সেটা তাদের মোটামুটি হুম হুম। মানে বোঝার ক্ষমতা আছে পঞ্চভুজ কি জিনিস। আর তাছাড়া কি, তাছাড়া ত্রিভুজটা তো 9-এর ক্লাসের নয়ও, ঠিক আছে? ত্রিভুজ তো আমরা 9 ক্লাসে পড়িও না, ত্রিভুজ কাকে বলে ওগুলো আমরা অনেক আগে জেনে চলে আসি, তাই না? ছোট ক্লাসে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ। হ্যাঁ, ওগুলো মানে ত্রিভুজ প্রাইমারি কাকে স্কুলে। বলে এটা অন্তত, হ্যাঁ ওটাই তো বলছি। এই ব্যাপারগুলো ছিল মোটামুটি। যা যা আমি করেছি সমস্ত কিছু বললাম, একদম প্রথম দিন থেকে ইন্টারভিউ দিন অবধি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ভিডিও ভিডিও বানাইনি, আমি টাইম পাইনি। মানে অনেকে স্যার বলছিল যে তাহলে ইন্টারভিউ তাহলে নিয়ে ভিডিও তাহলে বানাতে। তাহলে তা- স্যার এতদিন যে একটা চাপ ছিল, আজকে কি একটু রিল্যাক্স লাগছে? মানে মোটামুটি একটা জায়গা থেকে বেরিয়ে আসার যে একটা রিল্যাক্স আর কি সেইটা। রিল্যাক্স ঠিক বলবো না, তবে মানে ভালো লাগছে, মানে একটা এক্সপিরিয়েন্স গেন হলো। হ্যাঁ, এরপর আউটপুট যেটা হবে দেখা যাবে, কিন্তু আমার খুব ভালো লাগলো যে একটা এত বড় জায়গায় ইন্টারভিউ দিলাম, একটা এত ভালো এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, আমি এক্সপিরিয়েন্সটা পাইনি বলে আমি ভিডিও বানাতে পারিনি। আমি নিজে যতক্ষণ না ফেস করছি, আমি কি বলবো, ভুলভাল বলে তো লাভ নেই। একটা ইন্টারভিউ দিয়ে এলাম, আমার যা যা অভিজ্ঞতা হলো আমি বললাম, সেটার একটা ভ্যালু আছে, তাই না? আর মানে এগুলো কি হয়, এগুলো যদি বলা হয় না, তাহলে পরবর্তী সময়ে যারা ইন্টারভিউ দেবে তাদের একটা আইডিয়া তৈরি হয় যে কিভাবে তৈরি করতে হবে। মানে ইন্টারভিউ প্রস্তুতিটা যতটা না তোমার ওই খাতায় কলমে, মেন্টাল প্রস্তুতিটা বেশি ইম্পর্টেন্ট। মেন্টালি কুল থাকা, কারণ ওখানে তোমার ওই পরীক্ষার দিন ওইটাই হেল্প করবে তোমাকে, তুমি কতটা জানো বা কি, ওইগুলো তো আগে হয়ে গেছে। ওখানে তোমার অ্যাটিটিউডটা কেমন, মানে অ্যাপিয়ারেন্স কেমন, এগুলো দেখা হবে। ওগুলোর জন্য ওখানে তোমায় ডাকা হয়। আর মেরিট স্যার তো পুরোটা বলছি, মিলিয়ে তৈরি হয়। হুম, রিটিন আর ইন্টারভিউ। যখন যখন ইন্টারভিউয়াররা আপনার দিকে এরকম হাসি হাসি করছিলেন, তখন আপনি কি নর্মাল ছিলেন নাকি আপনিও একটু হাসছিলেন? আমি নর্মালি ছিলাম, মানে হয়তো খুব হালকা, খুব হালকা স্মাইল করছিলাম। এরকম না স্যার, আমাকে যখন জিজ্ঞেস করলেন বিয়ে হয়েছে তোমার, আমি বললাম না স্যার হয়নি, এরকম। খুব একদম প্রচুর হেসে ফেললাম তা কিন্তু নয়, একটা নর্মাল স্মাইল রাখতে হবে। খুব একটা গম্ভীর হয়ে গেলে ওটাও খারাপ দেখায়, কারণ তুমি তো টিচার। একটা টিচার যদি গম্ভীর হয়ে থাকে কেমন দেখাবে?
আর হ্যাঁ, যখন উত্তর হ্যাঁ দিচ্ছিলাম চেষ্টা করতে হবে সবার দিকে তাকিয়ে উত্তর দেওয়ার। এবার যদি দেখি উত্তরটা অনেক ছোট, তখন সবার দিকে তাকাতে তাকাতে উত্তরটা শেষ হয়ে গেল। উত্তরটা যদি একটু বড় হয় চেষ্টা করি। এবার কি, অনেক সময় এদিক ওদিক মাথা ঘোরাতে গিয়ে তোমার মনোযোগটা নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি প্রথমের দিকে একটু চেষ্টা করছিলাম যে সবার দিকেই তাকানোর। তারপরে কি করলাম, যিনি কোশ্চেন করছেন তার দিকেই তাকাচ্ছি, মাঝে মাঝে হয়তো সাইডে একটু আধটু তাকাচ্ছি, অতটা কভার করিনি তখন। ঠিক আছে, মানে সবাইকে যে আমি গুরুত্ব দিচ্ছি এটা বোঝাতে চাইছি। এগুলো বেসিক। আর একটা ব্যাপার যেটা, তুমি যখন ভেতরে ঢুকে গেলে এই চুলটা এরকম করছো, এরকম করছো, এরকম করছো, নাকে হাত দিচ্ছ, মুখে হাত দিচ্ছ, ওগুলো করবে না। হাত একদম বিলো দা টেবিল থাকবে। হ্যাঁ, অনেকে কি করে, অনেকে ভাবছো যে স্যার টেবিলটা কি মানে হাতটা কি টেবিলের উপরে এরকম করে রাখবো? ওরকম কিছু করা চলবে না। যা স্যার হবে, চুল নখ কি কেটে যাওয়া উচিত আপনার মনে হয়? আমি তো কেটে গিয়েছিলাম চুলটা, নখও কেটে গিয়েছিলাম। ওটা কোনো মানে ওটা ভালোই, ঠিক আছে, একটু ভদ্র হয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। যদিও এগুলোর জন্য বিরাট কিছু নাম্বার থাকে না, কিন্তু নিজের দিক থেকে ঠিকঠাক হয়ে যাওয়াই ভালো। আমি আমার জায়গায় যেন কোনো রকম খামতি না রাখি, তাই না? স্যার, বেরিয়ে যখন এলেন তখন ওনারা বললেন যে আপনি এবার আসতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি বেরিয়ে তখন আবার আপনি ইয়ে করলাম। যিনি ছিলেন ওই যে প্রথমে চেক করলেন, টিক করলেন না বাইরে, যে ভেতরে যান বললেন আমাকে, তিনি আমি বললাম যে স্যার আমার হয়ে গেছে। তো ঠিক আছে, আপনি এবার ওই গেটটা ধরে হ্যাঁ, নিচে চলে যান। ওটা না, ওটা না। মেন তো ইন্টারভিউ রুমে ঢোকার সময় একটা দরজা ঠেলে আপনি ঢুকেছিলেন নাকি দরজাটা খোলা ছিল? দরজাটা খোলাই ছিল তো, মানে অর্ধেকটা খোলা ছিল। আমি একটু মানে হালকা ঠেলে তারপরে আহ, দাঁড়ালাম, একটু হালকা এক পা, স্যার ভেতরে আসতে পারি, মানে ওটা বাইরেই ছিল, প্রায় খুব একটা ভেতরে আমি ঢুকিনি। আচ্ছা আচ্ছা, আর বেরিয়ে বেরিয়ে আসার সময় যখন ওনারা বললেন আপনি আসুন, তখন আপনি সবাইকে থ্যাংক ইউ বললেন, তখন আবার কি বললেন হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। আসিনি এরকম কিছু বলেছিলেন? না, না, কিছু বলি না, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বললাম, হ্যাঁ ঠিক আছে, দিয়ে চলে এলাম। স্যার থ্যাংক ইউ স্যারটা 4 বার বলতে মানে 4 জন আছে বলে 4 বার? তো বলে দিয়েছি যতজন ছিলেন একটা। স্যার, এইবারে যদি মনে করছেন যে আপনি যখন ঢুকছেন, ঢোকার সময় দরজাটা হালকা ফাঁকা আছে, আপনি দেখতে পেলেন যে ঘরের মধ্যে কিছু স্যার আর কিছু ম্যাডাম বসে আছে, তখন আপনি কি বলতেন? আমি কি আসতে পারি বলে এখানে স্টপ হয়ে যেতেন নাকি স্যার বা ম্যাডাম সবার নামই বলতেন? তখন আমি কি আসতে পারি বলাটাই বেটার হবে। আমার আমার যেহেতু স্যার ছিলেন, আমি স্যারই বলে দিয়েছি। কি, আমি যখন আচ্ছা বাইরে আচ্ছা। বসেছিলাম না, ওই ওপরে গিয়ে ফার্স্ট মানে প্রথম ফার্স্ট ফ্লোরে বসেছিলাম প্রথমের দিকে। হ্যাঁ, তখন আমার যিনি ইন্টারভিউ মানে বলছিলাম যে সেন্টারে ছিলেন না, ওই স্যার তখন আমার সামনে দিয়ে পাস করলেন। মানে প্রথম হাফটা কমপ্লিট হয়েছিল, তারপর উনি হয়তো নিচে গিয়েছিলেন বা কিছু একটা, আমার সামনে দিয়ে পাস করে তখন ওটা দিয়ে ঢুকলেন আর কি। আহ, তখন আমি দেখতে পেয়ে গেলাম যে আচ্ছা, মানে ইনি ভেতরে আছেন, একটা আইডিয়া হলো। স্যার একদম ব্লেজার পরে গিয়েছিলেন, বোধহয় নীল রঙের ব্লেজার ছিল স্যারের। খুবই ভালো লেগেছে আমার, আচ্ছা আচ্ছা স্যার, এক্সপিরিয়েন্স খুব প্যানেল ভালো। হয়ে যাওয়ার পর মানে আপনারা সবাই চাকরি পেয়ে যাওয়ার পর তো নাম্বার ব্রেকআউটটা দেবে, তখন নাম্বারটা জানাবেন হ্যাঁ, স্যার। হ্যাঁ, একদম একদম। অ্যাকচুয়ালি ওখানে বলছিল মানে আমার দিনে নয়, আমার পরের দিনে 14 তারিখে, 14ই জানুয়ারি, কালকে ইন্টারভিউ ছিল তো ম্যাথের, কালকেও ছিল। কালকে আমার একটা বন্ধু ছিল, মানে যে তিনজন আমরা আলোচনা করছিলাম, আর একটা বন্ধু ছিল, সে বলছিল যে ওখানে কালকে বলেছে যে নাম্বার টাম্বার সমস্ত কিছু দেওয়া হবে, কিন্তু আমরা প্রথমে দিইনি, যাতে ব্যাপারটা ট্রান্সপারেন্ট থাকে। হুম, সেই জন্য আমরা দিইনি, আমাদের সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি হবে। আমরা কে কত পেলো রিটিনে, ইন্টারভিউতে সমস্ত কিছু বলবো। এটা মানে জানতে পারলাম, তাই স্যার, আপনার মানে আপ- হুম, আপনার পরিচিত যারা বন্ধুদের রয়েছে ওনাদেরও কি একই রকম কোয়েশ্চেন করেছিল মানে আপনার মতনই? না, না, কোশ্চেন তো আলাদা আলাদা হবে না, বিভিন্ন টাইপের কোশ্চেন হবে। আমি আমারটা বললাম, একটা আইডিয়া পেলে তুমি, তাই না? এবার প্রত্যেককে আহ, কি কি কোশ্চেন ফেস করেছে এটা বলতে গেলে তো মানে অ্যাকচুয়ালি এইখানে না
কি বলবো, কোনো রকম কমনের ব্যাপার থাকে না। তোমাকে অন স্পট তোমার মাথা খাটিয়ে বলতে হবে। এগুলোর ব্যাপারটা এরকমই, ইন্টারভিউ ব্যাপারটা এরকমই। এর না আছে কোনো মানে সিলেবাস, আর না আছে কিছু প্যাটার্ন। কিছু ধরতে পারবে না তুমি। কিছু বেসিক তোমায় ঠিক রাখতে হবে। এগুলো প্র্যাকটিস করে করে হয়। আর প্র্যাকটিস করার জন্য টাইম পাওয়া যায় মোটামুটি। কয়েকদিন 2-4 দিন প্র্যাকটিস করলে আস্তে আস্তে কনফিডেন্স বাড়ে। আর যদি কারো পড়ানোর থাকে না, সেক্ষেত্রে এই মানে বলার যে ব্যাপারটা, এই ভয়টা অনেকটা কেটে যায়। আমি যেহেতু এতদিন পড়িয়েছি, তাই বলার অভ্যেস আমার আছে। আর কথা বলার অভ্যেস আছে। অচেনা কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে পারি। তাই আমার খুব একটা প্রবলেম হয়নি। স্কুলে সব থেকে বেশি বকবক আমি করতাম। যে কোনো স্যার, যে কোনো ম্যাডাম, কাউকে দেখে ভয় পেতাম না। কিছু জিজ্ঞাসা থাকলে বলে দিতাম। হুম। তো অনেকেই থাকে দেখবে কথা কম বলে, তাদের ক্ষেত্রে এই ধরনের জায়গায় প্রবলেম হতে পারে। কথা বলার মানে অভ্যেস থাকে না অনেকেরই। লজ্জা পায়, অনেকে ভয় পায়। এই ভয়টা যত কাটিয়ে উঠতে পারবে, তোমার নিজের পক্ষে ব্যাপারটা লাভজনক হবে। কারণ যারা টিচিং প্রফেশনে যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় ইন্টারভিউ থাকে। হ্যাঁ, তো ইন্টারভিউ যেহেতু তোমায় দিতে হবে, তোমাকে কথা বলতে হবে। কথা তুমি তখনই বলতে পারবে যদি কথা বলার অভ্যেস থাকে। হঠাৎ করে একদিনে তোমার তো এই অভ্যেসটা পাল্টে যাবে না। তুমি বাড়িতে একদম কথা বলো না, তুমি টিউশনও পড়াচ্ছ না, কিচ্ছু পড়াচ্ছ না। টিউশন পড়ানোটা শুধুমাত্র যে টাকা রোজগার তা কিন্তু নয়। এটা তোমায় অনেক কিছু দেয়, অনেক অভিজ্ঞতা দেয়, যেটা দেখবে কোনো না কোনো একদিন তোমার ঠিক কাজে লাগছে। হ্যাঁ। আর কিছু? স্যার, আপনি যখন বলেছিলেন যে আমি এরকম টিচিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি আর এক একটা টিউশন করি, ওখানেই ওনারা থেমে গেলেন আর পরে কিছু কোশ্চেন করেননি এই সম্বন্ধে, না? না, না, না। অত টাইম নেই তো, না এটা ভাবো তুমি। তোমাকে নিয়ে তো বসে থাকবেন না সারাদিন। অনেক ক্যান্ডিডেট, প্রচুর। মানে পার হেড যদি 4 মিনিট করেই নেওয়া হয়, হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ যদি ধরো ওই দিন 80 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, আমি বলছি কথার কথা, তাহলে কত? 320 মিনিট। তাও হচ্ছে না, 320 মিনিটও কুলোচ্ছে না, দেখছো? মানে 2:30 থেকে 5:30 হচ্ছে দ্বিতীয় হাফের টাইম ছিল। 3 ঘন্টার মধ্যে এতজনের কমপ্লিট করতে হবে। তাহলে অ্যাভারেজ কিন্তু স্যার, ওই 4 থেকে 5 মিনিটের টাইম। ম্যাথেমেটিক্স এর জন্যই কি চারটা আলাদা আলাদা বোর্ড ছিল, নাকি পুরো সব সাবজেক্টের জন্য ওই চারটে বোর্ড ছিল? না, না, ওখানে ডিফারেন্ট সাবজেক্ট ছিল। আমি যেদিন পরীক্ষা দিয়েছিলাম ম্যাথামেটিক্সে একটা বোর্ড ছিল, আর 14 তারিখে দুটো বোর্ড ছিল। কালকে আমার বন্ধুটা তাই বললো। আরো অন্যান্য সাবজেক্ট ওখানে ছিল তো। আমার বোর্ড নাম্বার 4 ছিল। মানে আপনার রুমে শুধুমাত্র ম্যাথের স্টুডেন্টরাই ঢুকছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার রুমে ম্যাথের স্টুডেন্টরাই ঢুকছিল। অন্য রুমে হয়তো অন্যান্য সাবজেক্ট ঢুকছিল। আর কাদের কি সাবজেক্ট ছিল, আমার সঙ্গে একটা কি বলবো, একটা ক্যান্ডিডেটের দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করলাম যে কোন সাবজেক্ট, বলছিল ইতিহাসের সাবজেক্ট 9-10-এর। তাহলে মানে সেদিন ইতিহাসেরও পরীক্ষা ছিল, ইন্টারভিউ ছিল। তার মানে স্যার ওই মোটামুটি অ্যাভারেজ ধরতে গেলে ওই 5 মিনিট ম্যাক্সিমাম সবার প্রতি ব্যয় করেছে ওরা, মানে আপনার পেছনেও এরকম পাঁচ হুম, সাত মিনিটই হয়তো হবে। হুম, হুম। আমার কাছে তো ঘড়ি থাকে না, আমি একটা আন্দাজ লাগালাম। দেখো এই ধরনের কথাগুলো বলতে যতটুকু টাইম লাগে, আমাকেও কিন্তু অনেকগুলো কোশ্চেন করা হয়েছে। মানে বিভিন্ন ধরনের আমার সম্পর্কে করা হয়েছে। সাবজেক্ট রিলেটেড হোক, ক্লাসরুম রিলেটেড হোক, এটা তো তো কিছুটা টাইম লাগছে। আমার কি মনে হচ্ছে, যখন আমি ঢুকলাম মনে হচ্ছে এই তো ঢুকলাম, এই বেরিয়ে গেলাম, হয় না? কথা বলতে বলতে কখন টাইম পেরিয়ে যায় বোঝাই যায় না। যেমন তোমাদের সঙ্গে আমি এখন কথা বলছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যে আমি কিছুই বলিনি এখনো। এই হয়তো কথা বলছি একটুক্ষণ, এরকম, তাই না? ঠিক আছে। স্যার, ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু ওই 5 জন যে ব্যক্তি আছে তাদের সামনে গিয়ে মানে আমাদের হার্টবিটটাকে ধরে রাখাটাই তো আসল ব্যাপার। হুম, হুম, হুম। আমার কিন্তু তেমন বিরাট কিছু প্রবলেম হয়নি। ওই একটাই কারণ, না কারণ আমার বলে বলে এমন হয়ে গেছে, অতটা ভয় কাজ করছিল না। খুব কমফোর্টেবল লাগছিল। মানে প্রথম থেকে, মানে ঢোকার পর থেকেই। নিচে যখন ডিবি হচ্ছিল তখনও ঠিকঠাক লাগছিল, ওখানেও তো জানা ছিলেন সবাই আছে না। কিন্তু খুব হেল্পফুল, প্রত্যেকেই খুব হেল্পফুল। হ্যাঁ, মানে
আমি নিচে যখন ডিভি হচ্ছিল তার আগে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি ফটোগ্রাফির উপর সিগনেচার করেছি এবং ডেটটাও দিয়ে দিয়েছি, কিছু প্রবলেম আছে? বলছে না, কোনো প্রবলেম নেই, দিলেও হবে না দিলেও হবে, ফটোগ্রাফির উপর। হ্যাঁ, আমি জিজ্ঞেস করে নিলাম। যা কিছু ডাউট থাকে না, কাউকে সাইডে কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করতে নেই কখনো। যা জিজ্ঞাসা থাকবে যারা ওখানে আছেন তাদের জিজ্ঞেস করা উচিত, ওখান থেকে ঠিকঠাক ইনফরমেশন পাওয়া যাবে। আমি কোনোদিন অন্য কাউকে জিজ্ঞেস করি না। যা কিছু জিজ্ঞাসা থাকে, হয় ধরো যখন ইয়ের ক্ষেত্রেও, ধরো পরীক্ষার ক্ষেত্রেও, আমি ওয়েবসাইট ফলো করি, ওখানে ঠিকঠাক ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, আর যখন কোথাও কাজ করাতে যাই বা কাজ ইয়ে করি, তখনও কিন্তু ওই যারা আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করি, অফিসিয়ালি যারা ওখানে নিযুক্ত আছেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি একটা আইডিয়া দিতে পারলাম। এটা আর লেন্দি করছি না, পরে আবার আলোচনা হবে অন্যান্য কিছু কোয়ারি থাকলে।